আচ্ছা, ঠিক আছে। আমি শুরু করি। তো শুরুতে যদিও লেখাগুলো একটু ছোট, আহ একটু বড় করার ট্রাই করি। এই পাশেরটাও একটু বড় করার try। মোটামুটি ভাবে দেখা যাচ্ছে। এখানে দেখো কি বলা হয়েছে। কোয়েশ্চেনটা একটু যদি আমি লাইন বাই লাইন পড়ি। এখানে বলা হয়েছে যে ক্যালকুলেট দ্য ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ আর্থকোয়েক ফোর্স। তাহলে আমার জানতে হবে হোয়াট ইজ ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ আর্থকোয়েক ফোর্স। কারণ এই কোয়েশ্চেনটা না বুঝলে কি বের করতে বলছেই আমরা বুঝবো না। ক্যালকুলেট দ্য ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ আর্থকোয়েক ফোর্স অন এ 45 মিটার হাইট 15 স্টোরিড রেসিডেন্সিয়াল বিল্ডিং। তাহলে বিল্ডিংটার হাইট কত? বিল্ডিংটার হাইট হচ্ছে 45 মিটার, এবং সেটা কত স্টোরিড? 15 তলা। 15 স্টোরিড। কোন ধরনের বিল্ডিং? রেসিডেন্সিয়াল বিল্ডিং। ঠিক আছে। এই ইনফোগুলো কিন্তু আমার ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে তোমার অ্যানালাইসিস করার জন্য করসপন্ডিং ইনফোগুলো। ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং হইলে এক ধরনের ভাবে ডিজাইন করতে হবে, কমার্শিয়াল বিল্ডিং হইলে এক ধরনের ডিজাইন করতে হবে, হসপিটাল হইলে এক ধরনের ভাবে ডিজাইন করতে হবে, ইনস্টিটিউশনাল স্কুল কলেজ অফিস হইলে অন্য ধরনের ভাবে ডিজাইন করতে হবে। ডিজাইন করার জন্য সেটা কোন কাজে প্রিপেয়ার করা হচ্ছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট। এটাকে বলা হয় অকুপেন্সি ক্যাটাগরি, মানে বিল্ডিংটা কোন কাজে অকুপাইড থাকবে। রেসিডেন্সিয়াল মানে হচ্ছে যে কোন কাজে অকুপাইড আমরা বুঝতেছি। ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং হইলে তাহলে কোন কাজে অকুপাইড আমরা বুঝতেছি। হসপিটাল হইলে কোন কাজে অকুপাইড থাকবে সেটা আমরা বুঝতেছি। এই ধরনের অকুপাই কোন কাজে থাকবে সেটার উপর ডিপেন্ড করে আমাদের বিল্ডিং এর কিছু ডিজাইন ক্রাইটেরিয়া চেঞ্জ হয়। সেই জন্যই এখানে এই ক্রাইটেরিয়া গুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, যাক। তারপরে হচ্ছে 15 স্টোরি রেসিডেন্সিয়াল বিল্ডিং উইথ স্টোরি হাইট 3 মিটার। তাহলে প্রতিটার স্টোর হাইট কত? 3 মিটার। প্রতিটা স্টোরি 3 মিটার। তাহলে 15 স্টোরি আছে, ইন্টু 3 করলে কত আসে? 45 মিটার। 45 মিটার। এই 45 মিটার মিলছে। এখন কোয়েশ্চেনে এই তিনটা ইনফোর ভিতরে যে কোনো একটা নাও দিতে পারে। কোন তিনটা ইনফো? একটা হচ্ছে 45 মিটার টোটাল হাইট, আর একটা হচ্ছে 15 স্টোরি টোটাল বিল্ডিং, তারপরে আরেকটা ইনফো হচ্ছে ইচ স্টোরিতে হাইট হচ্ছে 3 মিটার। তাহলে এখানে তো যে কোনো একটা নাও দেয়া থাকতে পারে। জি স্যার, বাকি দুইটা থেকে একটা বের করতে পারবো আমি। বাকি দুইটা থেকে আরেকটা বের করতে পারবা, এটাই বলতে চাচ্ছি। এখানে তিনোটাই দেয়া আছে। তো পরীক্ষায় যে কোনো একটা ইনফো নাও দেয়া থাকতে পারে, তাও আসলে একই জিনিস। যেমন তোমার যদি এই দুইটা দেয়া থাকে, এই দুইটা গুণ করলেই এটা পেয়ে যাবো। যদি এই দুইটা দেয়া থাকে তাহলে 45-কে 15 দিয়ে ভাগ করলে 3 পেয়ে যাবো। এই ধরনের করে বের করতে পারবে। একটা জানলে আর দুইটা জানলে বাকিটা বের করতে পারবে। তারপরে বলা হয়েছে লোকেটেড ইন ঢাকা টাউন। তাহলে কোন জায়গায় অবস্থিত বিল্ডিংটা? ঢাকার ঢাকা মধ্যে। টাউন। তাহলে ঢাকাতে থাকলে এক ধরনের জোনে পড়বে, আর্থকুয়েক জোন। আর সিলেটে থাকলে অন্য ধরনের, বরিশালে থাকলে অন্য ধরনের, নারায়ণগঞ্জ থাকলে অন্য ধরনের। তাহলে কোন জায়গার জন্য বিল্ডিংটা করা হচ্ছে সেটাও কিন্তু আমাদের জানতে হবে ডিজাইন ক্রাইটেরিয়ার জন্য। তাহলে এইটাও আমাদের জন্য একটা ইনফো। অ্যান্ড দ্য বিল্ডিং, কোন ধরনের বিল্ডিং এটা? রেসিডেন্সিয়াল ক্রিট বিল্ডিং। না, এটা আমি রেসিডেন্সিয়ালটা আগে জেনে আসছি। এই লাইনে আমরা কি দেখতে পাচ্ছি? দ্য কনক্রিট বিল্ডিং হ্যাজ এ রেক্টেঙ্গুলার প্ল্যান। তাহলে এটা কোন ধরনের বিল্ডিং? এটা কনক্রিটের বিল্ডিং। তার মানে এটা কোনো স্টিল স্ট্রাকচার না। এটা কনক্রিট। কনক্রিটের মধ্যে তো স্টিল ইউজ হয়, সেটা অন্য ধরনের। সেটাতে আলাদা আমার ক্যান্সার। স্টিল ফ্রেমের স্ট্রাকচার হতে পারতো আর কি, হ্যাঁ, এরকম। হ্যাঁ, স্টিল স্টিল ফ্রেমেরও হইতে পারতো, কিন্তু স্টিল না এখানে। আরসিসি, সোজা কথা। আরসি আর কি। রেইনফোর্স কনক্রিট বিল্ডিং হ্যাজ এ রেক্টেঙ্গুলার প্ল্যান, এবং সেটার প্ল্যান আছে হচ্ছে রেক্টেঙ্গুলার প্ল্যান। রেক্টেঙ্গুলার মানে হচ্ছে দুইটা ডাইমেনশন সেম না আর কি। যদি স্কোয়ার হইতো তাহলে দুইটা ডাইমেনশন সেম হইতো। তাহলে এটার প্ল্যান বি হচ্ছে 30/60 এরিয়ার মধ্যেই তোমার বিল্ডিং এর অবস্থানটা আছে, প্ল্যানটা। অ্যান্ড দ্য বেসিক স্ট্রাকচারাল ফ্রেমটা হচ্ছে মোমেন্ট রেজিস্টিং ফ্রেম হবে। যেমন কিছু ফ্রেম আছে শিয়ার ফ্রেম, কিছু আছে মোমেন্ট রেজিস্ট করে, কিছু আছে আবার শিয়ার ওয়াল ফ্রেম, কিছু আছে আবার বিয়ারিং ওয়াল স্ট্রাকচার ফ্রেম।
তো তোমাদেরকে এখানে বলে দিছে হচ্ছে মোমেন্ট রেজিস্টিং ফ্রেম ধরে করার জন্য। জেনারেলি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম ধরেই করা হয়। মোমেন্ট রেজিস্টিং ফ্রেমের অনেক ধরনের টাইপও আছে আরো, সেগুলো সম্বন্ধে বিএনবিসি তে ডিটেলস লেখা আছে, আমরা দেখবো আর কি আসতেছে। এগুলো প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা বিএনবিসি তে কথা বলা আছে। তাহলে তোমাকে ধরতে বলছে বেসিক স্ট্রাকচারাল সিস্টেমটা মোমেন্ট রেজিস্টিং ফ্রেম ধরে করতে বলছে। আহ তারপরে বলা হয়েছে যে ডেড লোড এবং লাইভ ডেড লোড ইনক্লুডিং পার্টিশন, মানে পার্টিশন ওয়াল সহ যে ডেড লোডটা, সেটার ভ্যালু হচ্ছে 9 kN/m², মানে প্রতি মিটার স্কোয়ারে 9 kN টোটাল লোড, ডেড লোডের ভ্যালুটা। এটা তো স্ল্যাবে, সেজন্য পার ইউনিট এরিয়াতে দেওয়া থাকে, স্ল্যাবে হইলে পার ইউনিট এরিয়াতে দেওয়া থাকে, সেটা কিন্তু তোমরা স্ল্যাব ডিজাইনও পড়ছো। তাহলে ডেড লোডের ভ্যালু হচ্ছে এটা, আর লাইভ লোডের ভ্যালু হচ্ছে এটা। তারপরে বলা হয়েছে ভিসকাস ড্যাম্পিং রেশিও অফ দ্য স্ট্রাকচার ইজ 5%। এখানে একটা পার্সেন্ট মিসিং আছে, পার্সেন্টটা দিয়ে দিও। ড্যাম্পিং রেশিও হচ্ছে, ড্যাম্পিং জিনিসটা কি জানো তোমরা? ড্যাম্পিং জিনিসটা কোনো সময় পড়ছিলা? মানে ওয়ার্ডটা শুনছো বলে মনে আসতেছে জি কোনো স্যার। সময়? কোন জায়গায় পড়ছিলা কি কারো মনে আছে? তাহলে আমি একটু রিলেট করে বলতে পারবো। আল যে ড্যাম্প হয়ে যাচ্ছে এরকম কিছু। আহ কি ড্যাম্প হয়ে যাচ্ছে বুঝলাম। ফ্লাইওভারের নিচে যে ইয়া থাকে, শক অ্যাবজর্বার গুলা থাকে। না না, এগুলো না, এগুলোকেও ড্যাম্পার বললে, এগুলো আলাদা ইস্যু। তবে মেইন মিনিংটা তোমরা পড়ছিলে আসলে ওয়েভ এন্ড অসিলেশন, ফিজিক্সে। জি স্যার, ওয়েভটাকে ব্রেক করে আমি ওইটার এনার্জি ড্যাম্পেনিং করতেছি এরকম কিছু। হ্যাঁ হ্যাঁ, ওই ধরনেরই। আমি একটু ডিটেলস বলি। ডিটেলস বললে আগে এগুলো একটু ডিলিট করে নিই। তাহলে দেখো, কোনো একটা সরল দোলক ধরো, এটা ধরো সিম্পল হারমোনিক মোশনই হবে আর কি। তো তুমি ধরো এই পাশ থেকে টেনে এদিকে টেনে ছেড়ে দিলা, তাহলে সেটা কি একবার এই পাশে যাবে, তারপরে এই পাশে যাবে, তারপর আবার এই পাশে যাবে, এরকম করে তো ভাইব্রেট করতে থাকবে, তাই তো নাকি? জি স্যার। তাহলে এই ভাইব্রেশনটা কি সারা জীবন চলবে? তুমি এনার্জি লস হবে। তুমি ইনিশিয়ালি তো এত দূর টেনে ছাড়ছিলে, ধরো 2 ইঞ্চ ডানে নিয়ে তারপরে ছেড়ে দিছিলা, তারপরে আহ একবার এদিকে গেল আবার এদিকে আসলো, তাহলে কি বরাবর 2 ইঞ্চ পর্যন্ত যাবে? নাকি আস্তে আস্তে না, আস্তে আস্তে এটা কমতে কমতে জিরো জিরো পজিশনে চলে আসবে, মানে কমতে ইনিশিয়াল কমতে থেমে পজিশন যাবে। একসময় এসে থেমে যাবে? এটা হয় জেনারেলি ড্যাম্পিং এর কারণে। কোনো একটা সিস্টেম সারা বছর ধরে সেম ভাইব্রেশনে থাকে না। আহ, সেটা হচ্ছে ড্র্যাগ ফোর্সের কারণে হইতে পারে। ড্র্যাগ ফোর্স মানে কি, বাতাসের মধ্যে যে বাধাটা পায় সেটার কারণে হইতে পারে। আরো অনেক ধরনের, টেম্পারেচারের কারণে হইতে পারে, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টের কারণে হইতে পারে। অনেক কিছুর কারণে সেটা কিন্তু গ্রাজুয়ালি আস্তে আস্তে থেমে যায়। তাহলে সেই কারণেই এটার যদি আমি ফিগারটা আঁকি, ধরো ফার্স্টে 0 থেকে ডিসপ্লেসমেন্ট দেওয়া হয়েছে ম্যাক্সিমাম, তাহলে এখানে ম্যাক্সিমামে নিয়ে আসলাম। ধরো এটা হচ্ছে 2 ইঞ্চ, যে ডান পাশে টানছিলাম সেই 2 ইঞ্চটা, তারপরে ছেড়ে দিলাম, ছেড়ে দিলে একবার জিরো পজিশনে আসবে, তারপর -2 এর দিকে যাবে, আবার এভাবে করতে 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 এক সময় এসে কিন্তু ডান পাশে এসে জিরো হয়ে যাবে। তাহলে এই শেপের একটা কার্ভ তৈরি হয়। আমাদের মনে আছে কিনা দেখো, ফিজিক্সে পড়ছিলাম এই type। এই এটা হচ্ছে গ্রাজুয়ালি যে অ্যাম্পলিটিউড গুলো কমে যাচ্ছে, সেই অ্যাম্পলিটিউড গুলো কমতেছে মূলত হচ্ছে কিসের কারণে? এই ড্যাম্পিং এর কারণে। তো এখানে আমাদের বিল্ডিং যখন আহ এই বিল্ডিং যখন আর্থকোয়েক আসে তখন তো আমাদের মাটিটা কাঁপে, মানে গ্রাউন্ডটা কাঁপে, আসলে গ্রাউন্ড অ্যাক্সিলারেট করে। তো গ্রাউন্ড কাঁপার কারণে এটা কিন্তু বিল্ডিংটাও কাঁপে। তো বিল্ডিং এ যে একটা কম্পন তৈরি হইলো বা ভাইব্রেশন তৈরি হইলো, সেই ভাইব্রেশনটাও কিন্তু একটা নির্দিষ্ট রেটে জিরো পজিশনে চলে আসবে। তুমি যদি একটা জোরে ভাইব্রেশন দাও তাহলে কিন্তু এটা সারা জীবন কাঁপতে থাকবে না, এটা গ্রাজুয়ালি কমে যাবে। তো গ্রাজুয়ালি এই কমে যাওয়াটাকেই কোন রেটে কমবে সেই জিনিসটা এখানে দেওয়া আছে। এটা হচ্ছে ড্যাম্পিং রেশিওটা 5% বলা আছে এখানে। তো এই ফাইভ সয়েলে পার্সেন্ট আমার কোহেশন অনেক বেশি, ওই সয়েলে কি আমার এই ড্যাম্পিং রেশিও আরো বেশি হচ্ছে এরকম কিছু? না, ড্যাম্পিং রেশিওর সাথে কোহেশনের কোনো সম্পর্ক নেই। ড্যাম্পিং রেশিও হচ্ছে তোমার বিল্ডিং এর যে ড্যাম্পিংটা সেটা ডিভাইডেড বাই ক্রিটিক্যাল ড্যাম্পিংটা। ক্রিটিক্যাল ড্যাম্পিং এগুলো হচ্ছে ডাইনামিক্স এর জিনিস, যদিও আরো ডিটেলসে যদি জানতে চাও ডাইনামিক্স এর একটা কোর্স আছে আলাদা, সেটা কিন্তু তোমাদের বিএসসি তে নাই।
যেমন আমরাও বিএসসি তে ডাইনামিক্স কোর্সটা পাইনি, আমরা পড়ছিলাম মাস্টার্সে গিয়ে, তখন এই জিনিসগুলো আরো ক্লিয়ার হয়েছে। প্রথম দিকে অনেক জিনিসই আমরা এখানে অনেক জিনিসই বুঝতে পারিনি। ঠিক আছে, তার মানে হচ্ছে ক্রিটিক্যাল যে ড্যাম্পিংটা, সেই ড্যাম্পিং এর সাথে এটার রেশিওটা হচ্ছে তোমার এই বিল্ডিং এর ড্যাম্পিংটা হচ্ছে 5%। মানে 5% রেটে এটা কমতে থাকবে, সোজা কথা। আরেকটা জিনিস বলে রাখি, আহ একটা স্ট্রাকচারের, ধরো সিঙ্গেল স্টোরেড বিল্ডিং একটা, এই হচ্ছে তোমার কলাম, এই হচ্ছে স্ল্যাব আর বিম। তাহলে কোন জায়গায় ওয়েটটা বেশি, বিল্ডিং এর ওয়েটটা বেশি কোন জায়গায়? একটু চিন্তা করে বলো দেখি। এই পজিশনে ওয়েট বেশি, নাকি এই পজিশনে ওয়েট বেশি, নাকি এই পজিশনে, নাকি এই পজিশনে, নাকি টপ পজিশন? যত নিচে যাচ্ছি তত ওয়েট বাড়তেছে। না, ওয়েট নিজস্ব পজিশনের বলতেছে, উপর থেকে তো একটা ওয়েট আসতেছে সেটার কথা বলতেছি না। নিজস্ব পজিশনে কোন জায়গায় ওয়েট বেশি? এখানে কিন্তু স্ল্যাব আর বিম সে আছে, উপরে। এখানে স্ল্যাব আর বিম, আর এখানে শুধু কলাম। সে কলাম উপরের কলামের তো পোর্শনটা সবচেয়ে বেশি ডিফ্লেক্ট করতেছে। উপরের পোর্শনে লোড সবচেয়ে বেশি, তাহলে এটার যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকা হয়, তাহলে এটার ফ্রি বডি ডায়াগ্রাম হয় এই ধরনের। মাসটা উপরে, উপর ওয়েটটা সবচেয়ে বেশি। এটা কলাম, এটা উপরের বিম এবং স্ল্যাবকে বোঝানো হচ্ছে। তাহলে এটা ধরতে গেলে সিম্পল পেন্ডুলামের চেয়ে উল্টা না? জি স্যার। তো এটাকে কিন্তু ইনভার্টেড সিম্পল পেন্ডুলাম হিসেবেও আমরা বিল্ডিং কে কম্পেয়ার করি স্ট্রাকচারাল ডাইনামিক্স। ইনভার্টেড মানে উল্টা আর কি, সিম্পল পেন্ডুলামের উল্টা, ইনভার্টেড। তো এটা এটা কিন্তু আবার ফিক্স সাপোর্ট, এখানে এখানে কিন্তু ফিক্স সাপোর্ট ছিল না। তো একটু পার্থক্য আছে, কিন্তু দেখতে ইনভার্টেড পেন্ডুলামের মতো আর কি। স্ট্রাকচারাল ডাইনামিক্সে এই ফিগারটা খুবই কমনলি দেখবো। এটা মানে একটা বিল্ডিং এর ফিগার আর কি, সিম্পলিফাইড করে আঁকা আর কি। আচ্ছা, আহ, আমরা গ্রাজুয়ালি যাই। তাহলে এখানে যে যে ইনফোগুলো পাইলাম সেগুলো আমাদের মাথায় থাকলো। তার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে, যেটা আমরা বুঝে আসি নাই, সেটা হচ্ছে ক্যালকুলেট দ্য ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ আর্থকোয়েক ফোর্স মানে কি বুঝাইছে। এবার সেটা যদি বুঝতে চাই, আমি একটু একটা ব্ল্যাঙ্ক পেজ ওপেন করি। তাহলে সেখানে হচ্ছে, যেমন ধরো একটা বিল্ডিং আছে, হাই স্টোরেড বিল্ডিং। এটা ধরো অনেকগুলো ফ্লোর আছে এখানে। ধরো এটা ফার্স্ট ফ্লোর, এটা সেকেন্ড ফ্লোর, এটা থার্ড ফ্লোর, এটা ফোর্থ ফ্লোর, এটা ফিফথ ফ্লোর, এটা সিক্স ফ্লোর, এটা সেভেন্থ ফ্লোর, এটা এইট, সরি এইট, এটা এইট ফ্লোর। তাহলে এই আর্থকোয়েকটা মূলত আসে কোত্থেকে? আর্থকোয়েকটা আসে কিন্তু গ্রাউন্ডে প্রথমে। ওই টেকটনিক প্লেটের ডিসপ্লেসমেন্টের কারণে হোক বা শকের কারণে হোক, যখনই একটা ভলকানিক ইরাপশনের কারণে হোক, যে কোনো কারণে যখন ল্যান্ডে একটা ভাইব্রেশন তৈরি হয় এপিসেন্টারে, এপিসেন্টার থেকে আস্তে আস্তে এটা প্রোপাগেট করতে করতে পুরা যতদূর পর্যন্ত যাইতে পারে, অনেক সময় আমরা ফিল করি, অনেক সময় আমরা ফিল করি না। তো যেটাই হোক না কেন, সেই হিসেবে আমাদের বিল্ডিং এ যখন ফোর্সটা আসে, সেই ফোর্সটা হয়তো ডানে অথবা বামে, আমি যেহেতু প্ল্যান বি আঁকছি, এটা সামনে পিছনেও হইতে পারে। আমি প্ল্যান বি দেখানোর জন্য ডানে বামেই আঁকছি, এটা প্ল্যান বি বললে ভুল হবে, আসলে এক সাইড থেকে আসছে আর মানে এলিভেশন, এলিভেশন আঁকছি। তাহলে এটা ডানে বা বামে ভাইব্রেট করবে, সেই হিসেবে চিন্তা করি। তাহলে ডানে আর বামে যদি ভাইব্রেট করে, তাহলে এই বরাবর একটা ফোর্স তৈরি হবে না, এই ডিরেকশন। সেটাকে জেনারেলি ভি দিয়ে এক্সপ্রেস করা হয়। ভি আর কাকে এক্সপ্রেস করা হয় মনে আছে? ভি দিয়ে টিআর। শেয়ারকে এক্সপ্রেস করা হয় তোমাদের বিল্ডিং এর মধ্যে, ডিজাইনে তোমরা পড়ে আসছো আরসিসি তে। তো সেম জিনিসে এখানেও এটা শেয়ার। তবে এই শেয়ারটা কাজ করছে কোন জায়গায় বিল্ডিং এর? সাপোর্ট এখানে যেটা চিন্তা করতেছি, মানে ফাউন্ডেশন যেখানে। একদম নিচে, নিচে বা বেসমেন্ট যেখানে থাকে বা বিল্ডিং এর বেস, সেজন্য এটাকে বলা হয় বেস শেয়ার।
এবং কেন শিয়ার বলা হচ্ছে এটা? এটা বিল্ডিং এর লেন্থের সাথে কিরকম? প্যারালাল। বিল্ডিং এর লেন্থের সাথে শেয়ার মানে কিন্তু লেন্থের সাথে লেন্থের সাথে পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার স্যার। তার মানে এটা হাইটের সাথে পারপেন্ডিকুলার আর কি, বিল্ডিং এর হাইটের সাথে পারপেন্ডিকুলার। তার মানে এটাকে বেস শিয়ার এই বলা হচ্ছে। বেস শিয়ার মানে বেস শিয়ার ফোর্স, আসলে এটার ইউনিট হবে কিলো নিউটন অথবা নিউটন অথবা কিপ অথবা টন, মানে লোডের ইউনিট গুলি সরাসরি। আচ্ছা, এখন বলছে কি, এই যে আর্থকোয়েক ফোর্সটা, এটাই কিন্তু আর্থকোয়েক ফোর্স, এটার কারণেই কিন্তু বিল্ডিংটা ভাইব্রেট করতেছে। এই আর্থকোয়েক ফোর্সটা ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন বের করতে বলছে তোমাকে। আর্থকোয়েক ফোর্সের ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন মানে আহ, এই বিল্ডিং এ যে বেইসে যে ফোর্সটা উৎপন্ন হচ্ছে সেটা কিন্তু গ্রাজুয়ালি প্রত্যেকটা স্টোরিতে ডিস্ট্রিবিউট হবে। তাহলে কয়টা জায়গায় ডিস্ট্রিবিউটেড হবে? আমি যে ফিগারটা আঁকছি সেটা অনুযায়ী 8টা তলায়। 8টা তলায় ডিস্ট্রিবিউটেড হবে। তাহলে এই 8টা ফোর্স পাবা তুমি। তবে সেটা হবে কোন দিকে? বেশিয়ার যেদিকে উৎপন্ন হচ্ছে প্রতিটা স্টোরিতে সেগুলোর বিপরীত দিকে রিয়াকশন হিসেবে তৈরি হবে। তার মানে আমার এখন কিন্তু আর্থকোয়েকের লোডটাই হচ্ছে এক্ষেত্রে বেস শিয়ার, ওইটাই আর কি আমি 8টা তলায় ভাগ করব এখন। 8টা তলায় ভাগ করে দিবা, ডিরেকশন হবে উল্টা, কারণ রেজিস্টিং ফোর্স হিসেবে যাবে। তার মানে আমি বোঝাইতে চাচ্ছি, ধরো এই 3 স্টোরির যদি দেখাই আমি সিম্পলিফাই ওয়েতে, তাহলে বেস শিয়ার যদি হয় এদিকে ভি, তাহলে এদিকে হবে তোমার F1, এদিকে হবে F2, এদিকে হবে F3। তাহলে তোমার F1 প্লাস F2 প্লাস F3 ইজিক্যাল টু কত হবে? ইজিক্যাল টু কত হবে? ভি। ইজিক্যাল টু ভি হবে। এই এই ভিটাকেই তুমি প্রত্যেকটা ফ্লোরে ডিস্ট্রিবিউট করে দিলে, আসলে 3টা স্টোরিতে ডিস্ট্রিবিউট করে দিলে এটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে না। এটা কিভাবে ডিস্ট্রিবিউটেড হবে এটা বিএনবিসি যেভাবে বলে দিছে আমরা সেভাবে ডিস্ট্রিবিউট করে দিব। এই এই কাজটাই তোমাকে করতে বলছে। তবে এই কাজটা করার জন্য আগে প্রথমে আমাদের ভি এর ভ্যালুটা বের করতে হবে। ভি এর ভ্যালু বের করার পরে আমরা F1 F2 F3 যত স্টোরি পর্যন্ত সেই ভ্যালুগুলো বের করব। তাহলে আমাদের কোয়েশ্চেনে চাইছে হচ্ছে 15 তলা বিল্ডিং, তাহলে আমাদের এফ এর ভ্যালু কয়টা আসবে? এফ এর ভ্যালু 15টায়। 15টা আসবে, এই 15টাই আমরা করবো আর কি। এই হচ্ছে কথা। আচ্ছা, তাহলে এখানে আবার যে ভাইব্রেশনটা হবে সেই ভাইব্রেশনটা কিন্তু সয়েলের প্রপার্টির উপরে ডিপেন্ড করে। তাহলে এখানে কিন্তু জিওটেকনিক্যাল জিনিসও কিছুটা চলে আসতেছে। এখানে এই জিওটেকনিক্যাল প্রপার্টিটা তোমাদের দেয়া, মানে সয়েল টাইপটা কি ধরনের তার উপর ডিপেন্ড করে কিছুটা। তো সয়েল টাইপটা বোঝানোর জন্য এখানে যে ভ্যালুগুলো দেয়া এগুলো কিসের ভ্যালু দেয়া? তোমরা স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট এন ভ্যালু পরে আসছো না? জিওটেকনিক্যালের 3-1 পরে আসছো। ফিল্ড টেস্ট যেটা হয় পড়ছো তো? জি স্যার। স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট, এসপিটি ভ্যালু বলে আর কি। এসপিটি ভ্যালু কিভাবে বের করে কারো কি মনে আছে? একটু শেয়ার করতে পারবা যতদূর মনে আছে? ভুল হইলে আমি কারেকশন করে দিচ্ছি। এসপিটি ভ্যালু কিভাবে বের করে? একজনও বলতে পারবে না? এক সেমিস্টার আগে পড়ে আসছো, বুঝতে পারতেছো না? 3-2 তো পড়ছো। বলবা কিও নাকি? স্যার একটা আচ্ছা। হ্যামার যে ড্রপ করা হতো আর কি, হ্যাঁ হ্যাঁ নির্দিষ্ট হ্যামার ড্রপ সংখ্যক করা হইতো ক্লোদ এটা। ইত্যাদি দিতাম আর কি। আহ, হ্যাঁ ওইটাই, কিন্তু স্পেসিফাই করতে পারবা? মানে এই 5 মানে কি বোঝায়, এই 7 মানে কি বোঝায়, এই 10 মানে কি বোঝায়? স্যার ওইটুকু সেটেলমেন্টের জন্য মানে নাম্বার অফ ব্লোস রিলেটেড। নাম্বার অফ ব্লোসকেই, কিন্তু কত দূর ইয়ার জন্য? এটা কিন্তু ফিক্সড, এটা এক একটার জন্য এক একটা না কিন্তু। এটা হচ্ছে 12 12 ইঞ্চ। ইঞ্চ আর 300 মিলিমিটার ছিল।
12 ইঞ্চ পেনিট্রেশনের জন্য কয়টা ব্লো লাগবে? তো করা হইতো কিভাবে? ফার্স্টে 6 ইঞ্চ পেনিট্রেট করার জন্য কয়টা ব্লো লাগলো এটা রেকর্ড করা হইলো, ধরো 3টা লাগলো। পরে 6 ইঞ্চের জন্য করা হইলো 5টা লাগলো। পরে 6 ইঞ্চের জন্য ধরো 2টা লাগলো। তাহলে এটার এসপিটি ভ্যালু কত বলতে পারবা? সয়েলের এসপিটি ভ্যালু কত? আমি যে এক্সাম্পলটা দিলাম সেটাতে চাকরির পরীক্ষায় কিন্তু এই কোয়েশ্চেনটা অনেকবার আসছে। ফার্স্ট 6 ইঞ্চিতে 3টা ব্লো, পরের 6 ইঞ্চিতে 5টা ব্লো, পরের 6 ইঞ্চিতে আরো 2টা ব্লো লাগলো পেনিট্রেট করতে। তাহলে এটার এসপিটি ভ্যালু কত, এসপিটি এন ভ্যালু বলতে পারবা? আন্দাজে হইলেও বলো, আমি ভুল হলে তো কারেকশন করে দিচ্ছি। কি হবে বলো মনে করো? হুম? হ্যালো, শুনতেছো? জি স্যার। মানে কি আন্দাজেও বলতে পারতেছো না? হুম? এটা হবে প্রথমটা বাদ দিয়ে লাস্টের 2টা যোগফল, এই 12 ইঞ্চের। এটা হয় 7 হবে। কেন প্রথমটা বাদ দেওয়া হয়? প্রথমটাতে কিছু অ্যানোমালি থাকতে পারে, সেই কারণে। আচ্ছা, যাক, এগুলো তোমাদের আমার পড়ানোর কথা না, এগুলো তোমরা জিওটেকে পড়ে আসার কথা। আচ্ছা, দেখো, তাহলে এখানে বিভিন্ন ডেপথের ভ্যালু যখন 0, তখন বিএন এসপিটি এন এর ভ্যালুটা কত দেওয়া আছে? ডেপথের ভ্যালু যখন 1.5 মিটার, সেখানে এসপিটি এন এর ভ্যালু দেওয়া আছে। মানে যে সয়েল স্ট্রেটাম গুলো আছে, সয়েলের লেয়ার গুলো আছে, সেই সয়েলের লেয়ার প্রতি ধরো এটা হচ্ছে তোমার গ্রাউন্ড লেভেল। তাহলে তুমি যদি 0 এখানে দেখো, এই পজিশনে দেখো, মানে গ্রাউন্ড লেভেল থেকে 0 মিটার নিচে, সেখানে এসপি টেন এর ভ্যালু 0। আর গ্রাউন্ড লেভেল থেকে 1.5 মিটার নিচে দেখলে, এটা হচ্ছে 1.5 মিটার, সেখানে এসপি টেন এর ভ্যালু হচ্ছে 5। আর যদি আরো 1.5 মিটার যাও, তাহলে গ্রাউন্ড লেভেল থেকে হয়ে যায় টোটাল 3। তাহলে টোটাল 3 মিটার নিচে পাচ্ছ এসপি টেন এর ভ্যালু 7। এইভাবে করতে করতে বিভিন্ন ডেপথে, 3 মিটার, 4.5 মিটার, 6 মিটার, 7.5 মিটার, 9 মিটার, এভাবে করতে করতে টোটাল 30 মিটার পর্যন্ত তোমার ভ্যালু দেওয়া আছে এসপিটিএন এর ভ্যালু। এখন তোমাদের মাথায় একটা কোয়েশ্চেন আসতে পারে, শুধু 30 মিটার পর্যন্ত বা কেন দিল, এর পরের গুলো কি লাগবে না নাকি? মানে বেশি দেওয়া আছে ডাটা, সেগুলো আমরা বিএনবিসির কোড পড়লেই আমরা ডিটেলস জানতে পারবো। তা আপাতত দেখতেছি এই পেজেরটাই হচ্ছে, এতদূর পর্যন্ত পেজে হচ্ছে আমাদের কোয়েশ্চেন। এতদূর পেজ হচ্ছে, এতদূর পেজ পর্যন্ত হলো আমাদের কোয়েশ্চেন। সে এই এসপি টেনের বেলেও কিন্তু কোয়েশ্চেনে গিভেন আছে আপাতত। তাহলে আমরা যদি কোয়েশ্চেনটা আবার দেখি কি কি গিভেন আছে। আমাদের এখানে ডেসক্রিপশনে অনেক কিছু গিভেন আছে, এটা হচ্ছে তোমার অনেক কিছু, মানে আমি যদি একটা একটা করে বলি, তাহলে আমাদের ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ আর্থকোয়েক ফোর্স বলছে, মানে প্রতিটা স্টোরিতে আমাদের 15 তলা, যেহেতু 15 তলার প্রত্যেকটা স্টোরিতে ফোর্স কত সেটা বের করতে হবে। আর হচ্ছে বিল্ডিংটার হাইট হচ্ছে 45 মিটার, 15 স্টোরিড বিল্ডিং, 15 তলা বিল্ডিং, রেসিডেন্সিয়াল বিল্ডিং। আর হচ্ছে প্রতিটার হাইট হচ্ছে 3 মিটার, ঢাকা টাউনে অবস্থিত, কনক্রিট বিল্ডিং, রেক্টেঙ্গুলার প্ল্যান আছে 30 বাই 60 মিটার, এবং সেটার স্ট্রাকচারাল সিস্টেম হচ্ছে মোমেন্ট রেজিস্টিং ফ্রেম সিস্টেম। আর হচ্ছে ডেড লোডের ভ্যালু হচ্ছে 9 কিলো নিউটন পার মিটার স্কোয়ার, আর লাইভ লোডের ভ্যালু হচ্ছে 3 কিলো নিউটন পার মিটার স্কোয়ার, আর ড্যাম্পিং রেশিও, ভিসকাল ড্যাম্পিং রেশিও অফ দ্য স্ট্রাকচার হচ্ছে 5%। এবং এই এসপিটিএন গুলো বিভিন্ন ডেপথে দেওয়া আছে। তাহলে এই গিভেন ইনফোর মাধ্যমে তুমি বিএনপিসি 2020 ইউজ করে ইকুইভ্যালেন্ট তোমাকে ওই এই ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ আর্থকোয়েক ফোর্সটা বের করতে হবে আর কি। ঠিক আছে, কোয়েশ্চেনটা বুঝতে পারছো কিনা দেখ। জি স্যার। আচ্ছা, এরপরে সলিউশনের প্রথম স্টেপে গেলাম।
প্রথম স্টেপে হচ্ছে তোমার যে জায়গায় বিল্ডিংটা হচ্ছে সেটার জন্য কিছু সাইট ক্লাসিফিকেশন আছে। মানে এটা সয়েলের ক্লাসিফিকেশনের উপরেই আসে। মানে তুমি যে জায়গায় বিল্ডিংটা তৈরি করতেছো সেটাকে কি বলা হয়, সাইট বলা হয় না? আমি সাইটে ভিজিটে যাচ্ছি, এ ধরনের ওয়ার্ডটা কিন্তু ইউজ করে ইঞ্জিনিয়াররা প্রায় সময়। তাহলে এই সাইট মানে হচ্ছে যেই জায়গায় কাজটা হচ্ছে, তাহলে ওই জায়গার একটা ক্লাসিফিকেশন করতে হয়। সেটাই এসপিটিআইএন এর উপরও ডিপেন্ড করে। আরো মূলত এসপিটিআইএন এর উপরও ডিপেন্ড করে, আরো দুইটা প্যারামিটারের উপর ডিপেন্ড করে, কিন্তু ওই দুইটা প্যারামিটার আমাদের গিভেন নাই, যার কারণে আমাদের শুধু এসপিটিআইএন এর উপরেই করতে হবে। তো আরো দুইটা কি প্যারামিটার, এটা হচ্ছে শেয়ার ওয়েভ ভেলোসিটি একটা, আর একটা হচ্ছে আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেন্থ। টেস্টে তোমরা যে শিয়ার স্ট্রেংথ পাইতা ইউইউ টেস্টে, ইউইউ টেস্ট মানে তো মনে আছে? ইউইউ টেস্ট মানে কি? জিওটাকে পড়ছিলাম, বলতে পারবা? আনকনসলিডেটেড আনড্রেইন টেস্ট পড়ছো তো? মনে পড়তেছে? জি স্যার। এটাকে ইউইউ টেস্ট বলা হয়। তো ইউইউ টেস্টের মাধ্যমে প্রথম প্রথম ইউ দিয়ে হচ্ছে আনকনসলিডেটেড, পরের ইউটা হচ্ছে আনড্রেইনড। আনকনসলিডেটেড আনড্রেইনড সয়েল টেস্টের মাধ্যমে তোমার ওই শিয়ার স্ট্রেংথটা বের করা যায়, বিশেষ করে ক্লে ম্যাটেরিয়ালের জন্য, ক্লাই টাইপ ম্যাটেরিয়ালের জন্য আর কি, স্যান্ডি সয়েলের জন্য না, ক্লে টাইপ ম্যাটেরিয়ালের জন্য। তো সেই শেয়ার স্ট্রেংথটাও কাজে লাগে, শেয়ার ওয়েভ ভেলোসিটিটাও কাজে লাগে। তো আমাদের এই ডাটার মধ্যে কিন্তু এগুলো গিভেন ছিল না, শুধু এসপিটিএন এর উপর বেস করেই আমরা করব। এটা করতে গিয়ে আমরা দেখব কি, এই পিডিএফ এর 611 নম্বর পেজ এবং বিএনবিসির আর কি, এটা পিডিএফ এর 611 নম্বর আর বিএনবিসির 3189 পেজে গেলেই আমরা এই ফর্মুলাটা বা কিভাবে কি করতে হবে এই জিনিসটা পাবো। আমি তোমাদের সুবিধার জন্য এখানে পেজ নাম্বারগুলো লিখে দিছি। তাহলে আমি যদি ডান পাশে পেজ নাম্বারে যাই, পিডিএফ এর পেজ নাম্বার কত বলছে? 611। তাহলে পিডিএফ এর 611-তে যাবেন। হ্যাঁ, পিডিএফ এর 611-তে আসলাম। এই 611-তে নিচে দেখ, এই এই জায়গায় তোমাদের এই ফর্মুলা গুলো আছে আর কি। এই এখানে কোনটা দ্বারা কি বুঝাইছে দেখি একটু। সাইট উইল বি ক্লাসিফাই, এই দেখো সাইট ক্লাসিফিকেশন, এখানে হেডিং এ আছে সাইট ক্লাসিফিকেশন। সেটা বলা হয়েছে কি, site will be classified as type SA, SB, SC, SD, SE, S1, S2। তাহলে টোটাল কয়টা সাইট ক্লাসিফিকেশন আছে? টোটাল কয়টা? 7টা। টোটাল 7টা, এ থেকে ই পর্যন্ত। এস মানে হচ্ছে সাইট ক্লাসিফিকেশন এ, সাইট ক্লাসিফিকেশন বি, সাইট ক্লাসিফিকেশন সি, সাইট ক্লাসিফিকেশন ডি, সাইট ক্লাসিফিকেশন ই। আর পরেরটা হচ্ছে সাইট ক্লাসিফিকেশন 1, সাইট ক্লাসিফিকেশন 2। আচ্ছা, তাহলে এটা কিসের উপর ডিপেন্ড করে ভাগ করা হয়েছে সেটা দেখা যাচ্ছে। বেসড অন দা প্রভিশনস অফ দিস সেকশনস, এই সেকশনে যে প্রভিশন দেওয়া আছে সেটার উপর বেস করেই এই 7টা ভাগে তোমাকে ভাগ করতে হবে। ক্লাসিফিকেশন উইল বি ডান অ্যাকর্ডিং অ্যাকর্ডেন্স উইথ দ্য টেবিল 6.2.13। তাহলে 6.2.13-এ যে টেবিলটা আছে সেটার অ্যাকর্ডিংসেই তোমাকে এটা ডিভিশন করতে হবে, বেসড অন দ্য সয়েল প্রপার্টিস। বেসড অন দ্য সয়েল প্রপার্টিস, সয়েল প্রপার্টিস এর উপর বেস করেই তোমাকে এই ভাগটা করতে হবে। এবং কোন সয়েল প্রপার্টিস অফ দ্য আপার 30 মিটার অফ দ্য সাইড প্রোফাইল। তাহলে প্রথম 30 মিটারের সয়েল প্রোফাইলটা নিতে হবে, এর নিচের গুলো নিতে পারবা না। তাহলে আমাদের এসপিটিএন এর ভ্যালু লাগবে কত পর্যন্ত? 30 মিটার পর্যন্ত না? মিটার পর্যন্ত। তাহলে 30 মিটারের চেয়ে যদি কোয়েশ্চেনে বেশি গিভেন থাকে, তাহলে তোমরা কাজ করবা শুধু 30 মিটার পর্যন্ত নিয়ে। অতিরিক্ত ডাটাগুলো তোমাদের কনফিউজ করার জন্য দেয়া থাকতে পারে। ঠিক আছে? জি স্যার। তো তোমাদের ডাটা নিতে হবে 30 মিটার পর্যন্ত। তারপর বলা হয়েছে অ্যাভারেজ সয়েল প্রপার্টিজ উইল বি ডিটারমাইন্ড অ্যাজ গিভেন ইন দ্য ফলোইং ইকুয়েশন। এই ইকুয়েশনে যাওয়ার আগে আমরা আগে একটু টেবিলটা দেখে আসি, 6.2.13 এই টেবিলটা। তাহলে টেবিলটা দেখার জন্য আমার একটু নিচে নামতে হবে, পরের পেজেই আছে। হ্যাঁ, এই 6.2.13। তাহলে এটাতে কি বলা হয়েছে একটু দেখার ট্রাই করি। এটাতে বলা হয়েছে দেখো, ওই
টোটাল 7টা সাইট ক্লাস ছিল। কি কি? একটা ছিল এস এ, একটা হচ্ছে এস বি, আর পরের গুলো হচ্ছে এস সি, এস ডি, এই ধরনের করে এস আর কি। আমরা টেবিলটা দেখলেই দেখতে পাবো এই এস সি, এস ডি, এস ই, তারপরে S1, তারপরে S2। টোটাল এই 7টা ক্লাসিফিকেশন, সাইট ক্লাসিফিকেশন 7টা, সেটা ডিপেন্ড করে সয়েল প্রপার্টির উপরে। এখন এস এ মানে কি? এস এ সাইট ক্লাস মানে সয়েল টাইপ কি ধরনের, সেটা সম্বন্ধে একটু ডেসক্রিপশন লেখা আছে। এটা হচ্ছে রক অর আদার রক লাইক জিওলজিক্যাল ফর্মুলেশন এখানে আছে বলেই এটা হচ্ছে তোমার সাইট ক্লাস এ বলা হয়েছে। আর এরপর হচ্ছে ড্যান্স স্যান্ড অর গ্রাভেল অর ভেরি স্টিফ ক্লে থাকলে সেটাকে এস বি বলা হচ্ছে। আরো ডিটেলস আছে, আমি সংক্ষেপে বলতেছি আর কি। তো একইভাবে এস সিরও একটা ডেসক্রিপশন লেখা আছে, এস ডি মানে কোন ধরনের সয়েল সেটারও ডেসক্রিপশন লেখা আছে, এস ই মানে কোন ধরনের সয়েল সেটারও আছে, S1 মানে কোন ধরনের সয়েল, আর S2 মানে কোন ধরনের সয়েল এটাও আছে। আচ্ছা, একটু আমার একটা ফোন আসছে। আচ্ছা, হ্যাঁ, যেটা বলতেছিলাম, সেই হিসেবে আমাদের প্রথমটাও লাগতেছে না আর থার্ডেরটাও লাগতেছে না, আমাদের কিন্তু সেকেন্ডটা লাগবে। তাহলে এই সেকেন্ডটাতে বের করতে গেলে এই এসপিটিএন এর ভ্যালু, এভারেজ এসপিটিএনটা লাগবে আমাদের। প্রতি 0 মিটারও এসপিটিএন এর ভ্যালু দেওয়া আছে, 0 ছিল। 1.5 মিটার এসপিটিএন এর ভ্যালু 5 গিভেন ছিল, মানে এই কলামটা এবং এই কলামটা কিন্তু কোয়েশ্চেনে গিভেন কলামটা এই 30 মিটার পর্যন্ত। বাট বাকিটা আমাদের ক্যালকুলেট করতে হয়েছে। বাকিটা কেন ক্যালকুলেট করছি দেখো, এসপিটি এভারেজ এসপিটি এন বের করতে গেলে সামেশন অফ ডি করতে হবে, ডিভাইডেড বাই সামেশন অফ ডি ডিভাইডেড বাই এন করতে হবে। তাহলে একটা কলামে আমি ডি এর ডি কে রাখলাম, এটা হচ্ছে ডি, আর এটা হচ্ছে ডি ডিভাইডেড বাই এন, ডি ডিভাইডেড বাই এসপিটি এন আর কি। আমি এখানে ডিটেলস লিখছি, ডি ডিভাইডেড বাই এন যে কথা, ডি ডিভাইডেড বাই এসপিটি এন একই কথা। তাহলে এখানে ডি এর ভ্যালু কি? ডি এর ভ্যালু মানে হচ্ছে কত দূর পর পর তুমি মেজার করছো। এটা 0, ফার্স্টে ছিল 0-তে, তারপর কত দূর নিচে, 1.5 মানে কত দূর নিচে, 1.5 মিটার নিচে। তারপরে 3-তে করা হয়েছে, তাহলে 1.5 থেকে কত দূর নিচে, আরো কত দূর নিচে নামছে 3-তে যাইতে গেলে, আরো 1.5। আরো 1.5, তারপরে আবারও 1.5 নেমে 4.5। তাহলে ডি এর ভ্যালু কিন্তু সবগুলোই 1.5 করে করে গেছে, এভাবে করতে করতে 30 মিটার পর্যন্ত গেছে। তাহলে সামেশন অফ ডি করা মানে কি, এগুলো সবগুলো যোগ করলে 30 এই আসবে। এই সামেশন অফ ডি মানে এই কলামটা যোগ করলে আর কি সবগুলো 30 মিটার এই আসবে। আচ্ছা, গেল। এবার ডি ডিভাইডেড বাই এন করবো। ডি ডিভাইডেড বাই এন করলে এই ডি ডিভাইডেড বাই এন, তাহলে 0 ডিভাইডেড বাই 0 আসে না প্রথম, আহ প্রথমটাতে? জি স্যার। জি স্যার। 0 ডিভাইডেড বাই 0 আসলে কথা হচ্ছে এখানে তো আমরা আসলে উপরের লেভেলে বের করার এই দরকার নেই। আমাদের গ্রাউন্ড লেভেলে এসপিটি এন বের করতে গেলে আমাদের 12 ইঞ্চ নিচে যাইতে হবে না? কত ইঞ্চ নিচে যাইতে হবে গ্রাউন্ড লেভেলে যদি এসপিটি এন বের করতে চাই? এই জায়গায় যদি এসপিটি এন বের করতে চাই, তাহলে আমি ইকুইপমেন্ট বসাইলাম, হ্যামারিং করলাম, হ্যামারিং করে কত দূর পর্যন্ত যাইতে হবে মাটির নিচে? কত দূর লেভেল পর্যন্ত যাইতে হবে? আমি কিছুক্ষণ আগে বলে আসছি, জিনিস বলতে পারতেছো না তোমরা, তাহলে কি শুনতেছো আমি বুঝলাম না। 30 মিটার।
এসপিটিএন বের করার জন্য 30 মিটার পর্যন্ত যাইতে হয়? 12 ইঞ্চি স্যার। 12 ইঞ্চ। 12 ইঞ্চ যাইতে হয়, 18 ইঞ্চ যাইতে হয় টোটাল? তার মধ্যে প্রথম 6 ইঞ্চি বাদ প্রথম দিতে ছয় হয়। ইঞ্চি হচ্ছে নেগলেক্টেড। টোটাল 18 ইঞ্চের মধ্যে প্রথম 6 ইঞ্চি বাদ যাবে, তারপরে পরেরটা নিতে হবে। তাহলে তুমি যদি 18 ইঞ্চ নিচে যাও, এটা কি আর গ্রাউন্ড লেভেলে আছে? সেজন্য আসলে গ্রাউন্ড লেভেলে এসপিটিএল ভ্যালু আসলে জিরো বলাটাও ভুল। আসলে এসপিটিএন ভ্যালু বেরই করা যায় না। তাহলে ডি ডিভাইডেড বাই এসপিটিএন এর ভ্যালু আসলে এখানে কিছুই মানে দরকারই নেই আমাদের এটা বের করা। সেটাই আর কি, আসলে ইনফিনিটি না, এটা দরকারই নেই। তারপরে হচ্ছে 1.5 ডিভাইডেড বাই 5, তারপরটা হচ্ছে 1.5 ডিভাইডেড বাই 7, তারপরটা হচ্ছে 1.5 ডিভাইডেড বাই 10, আরটা হচ্ছে 1.5 ডিভাইডেড বাই 12, তারপরটা হচ্ছে 1.5 ডিভাইডেড বাই 13। এইভাবে করে এই ভ্যালুগুলো লিখা হয়েছে এখানে। তারপরে সবগুলো যোগ করা হয়েছে। তারপরে এই ভ্যালুটা হচ্ছে সামেশন অফ ডি ডিভাইডেড বাই এন এর ভ্যালু, আর এটা হচ্ছে সামেশন অফ ডি এর ভ্যালু। তাহলে বলছে কি সামেশন অফ ডি ডিভাইডেড বাই সামেশন অফ ডি ডিভাইডেড বাই এন, তার মানে হচ্ছে 30 ডিভাইডেড বাই 1.59। সেটাই এখানে করা হয়েছে, দেখ। সামেশন অফ ডি ডিভাইডেড বাই সামেশন অফ ডি ডিভাইডেড বাই এন আর কি, এখানে এন না লিখে এসপিটি এন লিখা হয়েছে। তাহলে সামেশন অফ ডি এর ভ্যালু হচ্ছে 30, আর সামেশন অফ ডি ডিভাইডেড বাই এসপিটি এন এর ভ্যালু হচ্ছে 1.59। একটাকে একটা দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 18.88। এই এসপিটি এনটাই হচ্ছে অ্যাভারেজ এসপিটি এন। ঠিক আছে, এভারেজ বের করা পর্যন্ত বুঝছি কিনা দেখো। এভারেজ এসপিটিএন পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। তাহলে এটার উপর বেস করে আমাদের এভারেজ এসপিটিএন আসছে 18.88, সেটার উপর বেস করেই আমরা আমাদের সাইড ক্লাসটা বের করব। আমাদের এভারেজ এসপিটিএন কত আসছে? 18.88। তাহলে আমরা দেখি ফার্স্টে এস এ যদি বের করতে চাই, এস এ তে এসপিটিএন এর ভ্যালু কিন্তু গিভেন নাই। এস বি তে বলা হয়েছে কত এসপিটিএন এর ভ্যালু? 50-র বেশি। আমাদেরকে 50-র বেশি আসছে এসপিটিএন। আমাদের কত আসছে? ঠিক। আমাদের আসছে 18 পয়েন্ট, তার মানে 50-র 8 ইঞ্চি। কম। মানে এইটাতে পড়ে নাই, এসবি তেও পড়ে নাই। তারপর আসছে 15 থেকে 50-এর ভিতরে আমাদের আসছিল 18.88, তার মানে এই রেঞ্জে পড়ছে না আমাদেরটা? জি স্যার। তাহলে আমাদের সাইড ক্লাস কত হবে? SC স্যার। তাহলে এসসি হবে। এই এসসিটাই আমাদের সাইড ক্লাস হয়। ক্লিয়ার? জি স্যার। এরপরে পরবর্তী টেবিল আরেকটা আসবে আমাদের, সেটাতে যাচ্ছি। তার আগে আমি একটু রিমুভ করে নিই এগুলো। তারপরে দেখো, টেবিল নাম্বার 6.2.16-এ যাইতে হবে। টেবিল নাম্বার 6.2.16টা হচ্ছে পিডিএফ এর 619 পেজ। এই পিডিএফ এর, আমি যদি 619 পেজে যাই, হ্যাঁ এই টেবিলটা 6.2.16, এই টেবিলটাই কিন্তু উপরে যে টেবিলটা দেখতে পাচ্ছি সেটাই। উপরের টেবিলে কি বলা হয়েছে দেখো, সাইট ডিপেন্ডেন্ট সয়েল ফ্যাক্টর। সাইটের উপর ডিপেন্ড করে এই সয়েল ফ্যাক্টরটা বের করা হয়। যেহেতু সাইট তুমি এখন জানো আমাদের সাইট হচ্ছে এসসি, তাহলে আমরা সয়েল ফ্যাক্টরটাও ইজিলি বের করতে পারবো। সয়েল ফ্যাক্টরের সাথে সাথে আদার কিছু প্যারামিটারও বের করতে পারবো। সয়েল ফ্যাক্টরটাকে আমরা এক্সপ্রেস করতেছি এখানে, সয়েল ফ্যাক্টরটাকে এক্সপ্রেস করা হয় এস দিয়ে। আর আদার প্যারামিটার যেগুলো, এগুলো হচ্ছে টাইমের প্যারামিটার। একটা হচ্ছে টিবি, একটা টিসি, আহ আরেকটা হচ্ছে টিডি। এগুলো সবগুলো টাইমের প্যারামিটার। যেহেতু টাইমের প্যারামিটার, এগুলোর ইউনিট কি হবে? এগুলোর ইউনিট কি হবে যেহেতু টাইমের প্যারামিটার? সেকেন্ড। দেখে কি সেকেন্ড দেখতে, হবে স্যার। এই এস যেটা লেখা আছে এটা কিন্তু সেকেন্ড, বোঝানোর জন্য। আমি কেন বলতেছি, প্রতিবার পরীক্ষায় দেখা যায় টিবি ইজ ইকুয়াল টু, স্টুডেন্টরা লিখে টিসি এর করসপন্ডিং ভ্যালু, দেখা যাচ্ছে টিবি এর টিসি এর করসপন্ডিং ভ্যালুটা কত? টিবি এর ভ্যালু, এসসি এর সরি, এসসি এর করসপন্ডিং টিবি এর ভ্যালু কত? 0.20। 0.20। এত দূর লিখে বসে থাকে। এটার ইউনিট কিন্তু লিখে নাই, ইউনিট না লিখলে কিন্তু মার্ক কাটা যায়। এই ইউনিটটা অনেকে মিস করে, ইউনিটটা লিখবা কিন্তু।
টিভি এর ভ্যালু হচ্ছে 0.2 সেকেন্ড, টিসি এর ভ্যালু হচ্ছে 0.6 সেকেন্ড, টিডি এর ভ্যালু হচ্ছে 2 সেকেন্ড, আর এস এর ভ্যালু হচ্ছে 1.15। এই ভ্যালুগুলোই এখানে লেখা হয়েছে, এই চারটা ভ্যালু। সয়েল ফ্যাক্টরের কোনো ইউনিট নাই, কিন্তু টিভি, টিসি এবং টিডি এর কিন্তু ইউনিট আছে। এই ইউনিটগুলো লিখতে হবে। ঠিক আছে কিনা দেখো এখন। ফার্স্ট স্টেপ এত দূরে। ফার্স্ট স্টেপের মধ্যে আমাদের সয়েল ক্লাসিফাই করা হয়েছে। ফার্স্ট এভারেজ এসপিটিএন বলো, বা এভারেজ শিয়ার ওয়েভ ভেলোসিটি বলো, অথবা এভারেজ আনড্রেন শিয়ার স্ট্রেংথ বলো। আহ, সবগুলো বের করার পরে ওই যে রেঞ্জের মধ্যে পড়ছে টেবিল থেকে সে সাইড ক্লাসটা মেজার করতে হবে, এবং সে সাইড ক্লাসের উপর ডিপেন্ড করে সয়েল ফ্যাক্টর, টাইমের তিনটা প্যারামিটার বের করতে হবে। একটা হচ্ছে টিভি, একটা টিসি, একটা টিডি। এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড তিনটা টাইম পিরিয়ড আসলে। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা সেকেন্ড স্টেপে যাই এখন। সেকেন্ড স্টেপে বলা হচ্ছে কি, ক্যালকুলেশন অফ দ্য জোন কোএফিসিয়েন্ট। জোন কোএফিসিয়েন্ট কিসের উপর ডিপেন্ড করতে পারে? গিভেন কোয়েশ্চেনের মধ্যে কোথায় অবস্থিত ছিল আমাদের? ঢাকা। ঢাকা টাউনে অবস্থিত ছিল, তাহলে ঢাকাটা কোন জোনে পড়ছে সেই জোন অনুযায়ী জোন কোএফিসিয়েন্ট হবে। ঠিক আছে। সেজন্য জোনটা হচ্ছে আসলে এলাকার উপর ডিপেন্ড করে, কোন জায়গায় বিল্ডিংটা তৈরি হচ্ছে সেটার। তাহলে সেটা যদি দেখি, সেটা আমাদের পেজ নাম্বার কততে যাইতে হবে? পিডিএফ এর 618 নম্বর পেজে যাইতে হবে। আমি 618 নম্বর পেজে চলে যাই। 618 নম্বর মানে তার আগের পেজেই আসলে। এই এখানে আছে দেখো, এই ডেসক্রিপশন অফ সিসমিক জোনস 6.2.14। 6.2.14 কি কি বলা আছে দেখো। জোন আছে কয়টা এখানে? এখানে জোন কয়টা? টোটাল জোন আছে চারটা। এই চারটা জোনের মধ্যে জোনগুলোর লোকেশনও বলা হয়েছে এখানে ডেসক্রিপশন দিয়ে। আহ, আবার সেগুলোর আর্থকুয়েকের বা সিজমিক ইন্টেন্সিটি কেমন। যেমন এটাতে আর্থকুয়েক হওয়ার প্রবণতা কিন্তু খুবই কম। জোন ওয়ানে যদি হয় তাহলে আর্থকুয়েক হওয়ার প্রবণতা কিন্তু কম। জোন টুতে হইলে আর্থকুয়েক হওয়ার প্রবণতা হচ্ছে মডারেট। জোন থ্রিতে হইলে আর্থকুয়েক হওয়ার প্রবাবিলিটি হচ্ছে সিভিয়ার। আর জোন ফোর হইলে আর্থকুয়েকের হওয়ার প্রবাবিলিটি ভেরি সিভিয়ার। ঠিক আছে। তাহলে কোনটা সবচেয়ে ক্রিটিক্যাল? জোন ওয়ান, নাকি জোন টু, নাকি জোন থ্রি, নাকি জোন ফোর? হুম, স্যার জুন টু তে পড়ছে স্যার। বুঝি না। না, কোনটা সিভিয়ার বলতেছি, কোনটা সবচেয়ে ক্রিটিক্যাল, কোনটার জন্য আমাদের বেশি স্যার 4। কনসার্ন থাকতে হবে। হ্যাঁ, আমাদের জোন ফোরটা সবচেয়ে কনসার্ন। এবং সেখানে পড়ছে কি কি? সিলেট পড়ছে, ময়মনসিংহ পড়ছে, কুড়িগ্রাম পড়ছে, আরো অনেক কিছুই আছে। তার মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট সিটির নাম এখানে দেয়া আছে। ঠিক আছে। তাহলে এগুলোর জন্য জোন কোএফিসিয়েন্ট ধরতে হবে। জোন হচ্ছে 4 আর জোন কোএফিসিয়েন্ট হচ্ছে 0.36। তাহলে যেটার জোনের ডেঞ্জারাসনেস বেশি, যে জোনে আর্থকুয়েক হওয়ার প্রবাবিলিটি যত বেশি, সেটা জোন কোএফিসিয়েন্টও তত বেশি। এটাতে আর্থকুয়েক হওয়ার প্রবণতা কম, সেজন্য এটার জোন কোএফিসিয়েন্টটা কম। এটা আর একটু বেশি, সেজন্য এটার জোন কোএফিসিয়েন্ট আগেরটার তুলনায় একটু বেশি। এটাতে আর একটু বেশি, সেজন্য জোন কোএফিসিয়েন্ট একটু বেশি। আর এটা সবচেয়ে হাইয়েস্ট, সেজন্য এটার জোন কোএফিসিয়েন্ট সবচেয়ে হাইয়েস্ট। 0.12, 0.20, 0.28 অ্যান্ড 0.36। তো আগের বিএনবিসি মানে 1993 এর বিএনবিসি অথবা 2006 এর বিএনবিসি তে আর্থকুয়েক জোন ছিল তিনটা। এখন কিন্তু আর্থকুয়েক জোন কিন্তু চারটা। তো আগের বিএনবিসির সাথে এই জায়গায় একটা বিশাল পার্থক্য হয়ে যাচ্ছে, এবং জোন কোফিসিয়েন্টের ভ্যালুটাও কিছুটা চেঞ্জ হয়েছে। তাহলে এখন যদি তোমাকে বলেই দে আর্থকুয়েক বিএনবিসি 2020 ধরে করতে, তুমি যদি এটা না করে বিএনবিসি 1993 এরটা করো, তাহলে কিন্তু কোনো নাম্বার পাবে না। আমি কেন বলতেছি? দেখা যাচ্ছে তোমাদেরকে আমরা এখন নতুন সিস্টেমে পড়াচ্ছে, অথচ 3-4 বছর আগে তো নতুন সিস্টেমে পড়ানো হয় নাই। বিএনবিসি 2020 সে সময় এস্টাবলিশ হয় নাই, তখন কোন নিয়ম ছিল? বিএনবিসি 1993টা অথবা 2006 এরটা। তো হয় কি, অনেকে প্রিভিয়াস বছরের ম্যাটেরিয়াল দেখে, তোমরা তো পড়ালেখা করো, আমরা নিজেরাও করে আসছি। তো প্রিভিয়াস বছরের ম্যাটেরিয়াল দেখে পড়ালেখা করতে গেলে এই আর্থকুয়েক জোনে কিন্তু তোমরা
সমস্যায় পড়ে যাবে আর্থকুয়েকের এই চ্যাপ্টারটাতে মূলত, কারণ এটা চেঞ্জ হয়েছে পুরোটাই। বুঝতে পারছো কি বোঝাইতে চাইছে? জি স্যার। এটা কিন্তু প্রিভিয়াস বছরের কোনো নোট বা কোনো কিছু পড়তে গেলে সাবধানে পড়বা, দেখবা আসলে এটা বিএনবিসি 2020 কিনা। 2020 না হইলে, যদি আগের বছরের 1993 এর হয়, আগের বিএনবিসির হয়, তাহলে কিন্তু কোনো মার্কেই পাবে না। কেন বলতেছি, বিশেষ করে এটা কেরি পরীক্ষার খাতা দেখতে গিয়ে আমি পাইছি। কেরি পরীক্ষাতে দেখলাম কি অনেকে একদম আগের কেরি রয়ে গেছে, তারা ওই আগের সিস্টেমে পরে পরীক্ষা দিচ্ছে, কিন্তু কোয়েশ্চেনে লেখা ছিল বিএনবিসি 2020 দিয়ে করার জন্য। তো হয়তো তারা আপডেট ছিল না বা যে কোনো কারণে খেয়াল করে নাই, তো সেজন্যই তোমাদেরকে বলে রাখলাম আর কি। তাহলে আমাদেরটা হচ্ছে ঢাকা সিটি। ঢাকা সিটি হচ্ছে আমাদের এই 2 নম্বরে পড়ছে, দেখ এখানে ঢাকা আছে। তাহলে এটা থেকেই আমরা জোন কোফিসিয়েন্ট কত পেয়ে যাব, 0.2, বা জোন হবে 2। তাহলে এই দেখো জোন হচ্ছে 2 আর জোন কোফিসিয়েন্ট হচ্ছে 0.2। এখন এই জোন কোফিসিয়েন্ট কিন্তু অনেকভাবে বের করা যায়। অনেকভাবে বের করা যায় মানে এই টেবিলটা থেকে তো আমি বের করলাম, তোমাদের কোয়েশ্চেনে এই টেবিলটা দেওয়া না থেকে তোমাদের কোয়েশ্চেনে এই টেবিলটাও দেওয়া থাকতে পারে। যদি আমি নিচের টেবিলটা থেকে জোন কোফিসিয়েন্ট বের করতে চাই, তাহলে দেখি বের করতে পারি কিনা। এখানে ঢাকা কোনো জায়গায় আছে কিনা দেখো তো। এটা তো অ্যালফাবেটিক্যালি আছে, এই ঢাকা এই জায়গায়। আহ, এই ঢাকা হচ্ছে এই জায়গায়। জোন কোফিসিয়েন্ট কত, কত ঢাকার জন্য? 0.2। 0.2। আচ্ছা, আর আরেকটা মিলাই দেখি এখানে। এখানে সিলেক্ট হইলে কত বলছে, 0.36 বলছে। তাহলে এখানেও সিলেক্ট 0.36 কিনা দেখি। সিলেক্ট কই, এই সিলেক্ট 0.36। এখানে প্রত্যেকটা টাউনের জোন কোফিসিয়েন্টের ভ্যালুটা দিয়ে আর কি, ক্যাপিটাল জেড দিয়ে এক্সপ্রেস করা হয় জোন কোফিসিয়েন্টকে। তাহলে তোমাদের পরীক্ষায় এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে। এগুলো কিন্তু কোয়েশ্চেনে গিভেন থাকে, কোয়েশ্চেনের লাস্ট অ্যাটাচমেন্ট হিসেবে টেবিলগুলো, অন্তত ডেসক্রিপশন থাকে না, টেবিলগুলো থাকে। টেবিলগুলো কিন্তু মুখস্থ করার দরকার নাই আর কি, মুখস্থ করতে পারবাও না আসলে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমাদের আহ আরো একটা টেবিলও দেওয়া থাকতে পারে তোমাদের। টেবিল না আসলে, এটা টেবিল না, আরেকটা ম্যাপের মাধ্যমে দেয়া থাকে, এই ম্যাপটাও দেয়া থাকতে পারে, এই ম্যাপটাও দেয়া থাকতে পারে। তাহলে এখানে ঢাকা দেখো কোন জায়গায় আছে ম্যাপে, ঢাকা কোন জায়গায়, কারো কি চোখে পড়তেছে? 0.2। হুম, মানে পজিশনটা কোন স্যার, জায়গায়? লেফট বটমে। আমার চোখে পড়তেছে না। নোয়াখালী, সিরাজগঞ্জ, কুমিল্লা, এই ঢাকা, এই এই জায়গায় কোন কালারে পড়ছে, বা জোন 2 তে পড়ছে। জোন 2টা হচ্ছে ব্লু কালারে, সরি ইয়েলো কালারে আর কি। হ্যাঁ, ইয়েলো কালারে এই পাশেও জোন 2 এর কিছু অংশ আছে। তাহলে এটা জেড হচ্ছে 0.2, এভাবেও বের করতে দিতে পারে। তাহলে একইভাবে এখানে সিলেট দেখো দেখি, সিলেট হলে তো জেড ইজ ইকুয়াল টু 0.36 আসার কথা। এই দেখো, সিলেট হচ্ছে জেড ইজ ইকুয়াল টু 0.36, জোন 4-এ পড়ছে। এবং এটা যে জোন 4-এ পড়ছে আমি কিভাবে বুঝলাম বলো দেখি। এখানে দেখা যাচ্ছে না, আমি একটু দেখাই তোমাদের। নিচে লেখা আছে কোন কালারেরটা কোন জোন, লেখা আছে না? গ্রিন কালার হইলে জোন 1, মানে এটা লাইট গ্রিন যদিও। ইয়েলো হইলে জোন 2। আর যদি এটা কোন কালার, এটা কি ব্লু তো না, এটা নাকি ম্যাজেন্ডা বলে এটা, আমি একচুয়ালি জানি না নামটা। বলতে পারবা তোমরা এটা কোন কালার, নাকি গ্রে কালার? গ্রে তো না পুরোপুরি। এটা হচ্ছে জোন 3, আর জোন 4 হচ্ছে এই কালার। কোনটা কোন কালার এগুলো লিজেন্ডে লেখা আছে আর কি, এটা তোমরা ভালো বুঝবা দেখলে। অনেক সময় ফিগারও দেওয়া থাকে, কিন্তু তোমাদের পরীক্ষায় ফিগারে দেওয়ার পসিবিলিটি কেন কম বলতে পারবা? তোমাদের পরীক্ষায় ফিগারের মাধ্যমে মানে এই ফিগারটা দিয়ে দেওয়ার প্রবাবিলিটি কম, কেন? স্যার সাদা কালার ইস্যু কালো। কি? হ্যাঁ হ্যাঁ, কালার প্রিন্ট হয় না বলে। তোমাদের কোয়েশ্চেন তো হয় ব্ল্যাক এন্ড হোয়াইট, কালার হইলে ভালো বুঝতে পারতো আসলে এটাতে। এই জন্য মূলত ইম্পর্টেন্ট হচ্ছে আসলে এই দুইটা টেবিল। এই দুইটা টেবিলেই প্রতিবার আসে দেখবা।
যে কোনো একটা টেবিল গিভেন থাকে আর কি আমাদের পরীক্ষায়। তাহলে এখানে ঢাকার জন্য আমি জ্যাডের ভ্যালু পাইলাম 0.2। এরপর আসতেছে ইম্পর্টেন্স ফ্যাক্টর। বিল্ডিংটা কত দূর ইম্পর্টেন্ট আমাদের জন্য। সব বিল্ডিং এ ইম্পর্টেন্ট, কিন্তু কোন বিল্ডিং কত দূর ইম্পর্টেন্ট সেটা ডিপেন্ড করে ওই বিল্ডিংটা ড্যামেজ হইলে কতজন মানুষ মারা যাইতে পারে, হিউম্যান লস হইতে পারে কতটুকু, তার উপর ডিপেন্ড করে এই ইম্পর্টেন্স ফ্যাক্টরটা বের করা। যেমন ধরো আহ, একটা স্কুল যদি রাতের 3টা বাজে ভেঙে পড়ে, তাহলে মানুষ, হিউম্যান লস হওয়ার প্রবাবিলিটি কিন্তু কম, কম্পারেটিভলি কম। দারোয়ান থাকতে পারে, যারা থাকবে তাদের জন্য একটা হিউম্যান রিস্ক থাকতে পারে, কিন্তু আহ, অনেক বেশি যে সময় থাকে, যেমন দিনের বেলা অনেক স্টুডেন্ট থাকে, দিনের বেলা যদি আর্থকোয়েকের কারণে পুরো বিল্ডিংটা ভেঙে পড়ে সে সময় আবার অন্য ধরনের। তো হিউম্যান রিস্ক কিরকম তার উপর ডিপেন্ড করে কিন্তু এই ইম্পর্টেন্স ফ্যাক্টরটা ডিপেন্ড করে। তাহলে ইম্পর্টেন্স ফ্যাক্টর বের করার আগে জানতে হবে বিল্ডিংটা কি কাজে ইউজ হয়। তাহলে বিল্ডিংটা কোন কাজে অকুপাই আছে সেটার জন্য অকুপেন্সি ক্যাটাগরিটা আগে লাগবে। সেটাই বের করছে। দেখো এই ইম্পর্টেন্স ফ্যাক্টর হচ্ছে এখান থেকে শুরু করছে, এটা হচ্ছে জোন চলে গেল, এই জোন কোএফিসিয়েন্টটা বের করে ফেলছি। এবার আসতে হচ্ছে ইম্পর্টেন্স ফ্যাক্টর। ইম্পর্টেন্স ফ্যাক্টর এখান থেকে শুরু। তাহলে ইম্পর্টেন্স ফ্যাক্টর জানার জন্য ফার্স্টে যাইতে হবে টেবিল 6.1.1। এটা হচ্ছে অকুপেন্সি ক্যাটাগরির জন্য, সেটা আছে 483 পেজে। তাহলে 483 পেজে আমি চলে যাই, পিডিএফ এর 483, এই টেবিল 6.1.1। এখানে দেখো নেচার অফ অকুপেন্সি। নেচার অফ অকুপেন্সি বলা হচ্ছে বিল্ডিং অ্যান্ড আদার স্ট্রাকচারস দ্যাট রিপ্রেজেন্ট এ লো হ্যাজার্ড টু হিউম্যান লাইফ, যেটা হিউম্যান লাইফের জন্য কম রিস্কি ইন দ্য ইভেন্ট অফ ফেলিওরের সময়, ইনক্লুডিং ইনক্লুডিং বাট নট লিমিটেড টু এগ্রিকালচারাল ফেসিলিটিস, সার্টেন টেম্পোরারি ফেসিলিটিস, মাইনর স্টোরেজ ফেসিলিটিস, এই টাইপের বিল্ডিং গুলো অকুপেন্সি ক্যাটাগরি 1-এ পড়বে। যেমন ধরো স্টোর রুম, তারপরে হচ্ছে এই স্টোরেজ ফেসিলিটিস বলা আছে আর কি। আর ধরো কোনো এক জায়গায় কোনো একটা কনস্ট্রাকশন হচ্ছে, কনস্ট্রাকশন হওয়ার জন্য যারা কনস্ট্রাকশনে কাজ করে তাদের জন্য, তাদের বসার জন্য একটা ছোটখাটো রুম তৈরি করে রাখে না টেম্পোরারি ভাবে, দেখছো তো মনে হয় তোমরা। তাহলে এই টাইপের স্ট্রাকচার গুলো হচ্ছে অকুপেন্সি ক্যাটাগরি 1-এ। আর অকুপেন্সি ক্যাটাগরি 2-এরটা বলা হয়েছে কি, অকুপেন্সি ক্যাটাগরি 1, 3 আর 4-এ যেগুলো পড়ছে সেগুলো বাদে বাকি সবগুলোই অকুপেন্সি ক্যাটাগরি 2-তে পড়ছে। মানে অকুপেন্সি ক্যাটাগরি 2-এর কোনো ওইভাবে ডেফিনেশন দেওয়া হয় নাই। অকুপেন্সি ক্যাটাগরি 1-এর দেওয়া হয়েছে, 3-এর দেওয়া হয়েছে আর 4-এর দেওয়া হয়েছে। টোটাল 4টা অকুপেন্সি ক্যাটাগরি আছে। তাহলে 1, 3 আর 4 জেনে গেলে বাকি 1, 3, 4-এ যেগুলো পড়বে না সেগুলো সবগুলো 2-তে পড়বে। এভাবে করে লেখা বিএনবিসি তে, দেখতেই পাচ্ছি আমরা। তো এখানে বলা হয়েছে দেখো বিল্ডিং অ্যান্ড আদার স্ট্রাকচার দ্যাট রিপ্রেজেন্ট সাবস্টেন্সিয়াল হ্যাজার্ডাস টু হিউম্যান লাইফ ইন দ্য ইভেন্ট অফ ফেলিওর ইনক্লুডিং বাট নট লিমিটেড টু। তাহলে কোন কোন ধরনের বিল্ডিং হইতে পারে আমরা যদি একটু রিডিং করি। বিল্ডিংস অ্যান্ড আদার স্ট্রাকচারস হোয়ার মোর দেন 300 পিপলস কনগ্রিগেট ইন ওয়ান এরিয়া, মানে মোর দেন 300-র বেশি পিপল এক জায়গায় থাকে এমন টাইপের একটা এরিয়াতে। তো এই ধরনের এলাকাগুলোতে জেনারেলি আমরা এই ধরনের জোনগুলো, এই ধরনের বিল্ডিং গুলো, যেসব বিল্ডিং এ এই ধরনের মোর দেন 300 পিপল একসাথে গ্যাদারিং হয়, সেই সব বিল্ডিংকে আমরা বলতেছি অকুপেন্সি ক্যাটাগরি 3-তে। তো সেখানের মধ্যে মূলত হচ্ছে দেখবা কি, এটা হচ্ছে তোমার স্কুল কলেজ টাইপ এলিমেন্টারি, এখানে এগুলো বেশি হয়। এটা লেখা আছে এখানে, এলিমেন্টারি স্কুল, সেকেন্ডারি স্কুল ফেসিলিটিস ক্যাপাসিটি মোর দেন 250। তো স্কুল বিল্ডিং হলে জেনারেলি আমরা ধরে নিই হচ্ছে অকুপেন্সি ক্যাটাগরি 3-তে পড়ছে, কারণ এটা 24/7 কিন্তু ওপেন থাকেন। আর 24/7 যেগুলো ওপেন থাকে সেগুলোকে আমরা ধরি অকুপেন্সি ক্যাটাগরি 4। যেমন হসপিটাল, পুলিশ স্টেশন, ফায়ার স্টেশন, এগুলো হচ্ছে অকুপেন্সি ক্যাটাগরি 4-এ পড়ছে। তাহলে সেগুলোর ইম্পর্টেন্স কিন্তু বেশি, কারণ যারা সেফ মানুষকে সেভ করার কাজে লাগে তারা যদি বিপদে থাকে তাহলে মানুষকে সেভ করবে কে?
সে কারণে এগুলোকে অকুপেন্সি ক্যাটাগরি 4-এ ফেলা হয়েছে। ঠিক আছে। তা আমাদেরটা রেসিডেন্সিয়াল বিল্ডিংটা অকুপেন্সি ক্যাটাগরি 1-এও পড়ে নাই, আর অকুপেন্সি ক্যাটাগরি 3-তেও পড়ে নাই, অকুপেন্সি ক্যাটাগরি 4-এও পড়ে নাই, 4টা নিচে আছে। তো আমাদেরটা পড়ছে অকুপেন্সি ক্যাটাগরি 2-তে। সেজন্যই আই ইজ ইকুয়াল টু দেয়া আছে অকুপেন্সি ক্যাটাগরি 2। তাহলে অকুপেন্সি ক্যাটাগরি 2 এর উপর বেস করে তোমাকে ইম্পর্টেন্স ফ্যাক্টরটা বের করতে হবে, আই এর ভ্যালুটা। তাহলে সেটাই টেবিল নাম্বার কতটা আছে, পিডিএফ এর পেজ হচ্ছে 619 এবং টেবিল নাম্বার হচ্ছে 6.2.17। তাহলে আমি যাচ্ছি, এটা পিডিএফ এর পেজ নাম্বার হচ্ছে 619। এই ইম্পর্টেন্স ফ্যাক্টর নামটা পাচ্ছ মনে হয় তোমরা। এই ইম্পর্টেন্স ফ্যাক্টর বিল্ডিং ক্যাটাগরির উপর ডিপেন্ড করে। তাহলে দেখো অকুপেন্সি ক্যাটাগরি যদি 1 আর 2 হয়, 1 অথবা 2 যেটাই হোক না কেন ইম্পর্টেন্স ফ্যাক্টর হবে 1। আর যদি অকুপেন্সি ক্যাটাগরি 3 হয় তাহলে ইম্পর্টেন্স ফ্যাক্টর হবে 1.25। আর অকুপেন্সি ক্যাটাগরি যদি 4 হয় তাহলে ইম্পর্টেন্স ফ্যাক্টর হচ্ছে 1.5। তাহলে কোনটার ইম্পর্টেন্স সবচেয়ে বেশি, অকুপেন্সি ক্যাটাগরি কত হইলে, মানে কোন টাইপের বিল্ডিং হইলে, এক্সাম্পল যদি বলো। অকুপেন্সি ক্যাটাগরি 4 মানে কি, কোন টাইপের, কোন টাইপের বিল্ডিং? হসপিটাল, পুলিশ স্টেশন। হ্যাঁ, হসপিটাল, পুলিশ স্টেশন, মানে 24/7 যেগুলো ওপেন থাকে এই টাইপের বিল্ডিং গুলো আর কি। তা আমাদের জন্য অকুপেন্সি ক্যাটাগরি যেহেতু 2, তাহলে আমাদের জন্য ইম্পর্টেন্স ফ্যাক্টর হচ্ছে 1। এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় চেঞ্জ করে করে আসছে, তোমরা বিগত বছরের কোয়েশ্চেন দেখলেই দেখতে পাবে। দেখবা হসপিটালের জন্য দেয়া হয়েছে, স্কুলের জন্য দেয়া হয়েছে। তো এগুলো একটু মাথায় রাখতে হবে কোনটা কোন অকুপেন্সি ক্যাটাগরিতে পড়ছে। এবং বিগত বছরের কোয়েশ্চেন কালেক্ট করে দেখবা যে কি কি দেয়া থাকে, অ্যাটাচমেন্ট হিসেবে কোন কোন টেবিল দেয়া থাকে। তো যেসব টেবিল দেয়া থাকবে সেই সব টেবিলে দেয়া থাকবে, অন্যগুলো তোমাদের ম্যানেজ করতে হবে আর কি। আচ্ছা, তারপর হচ্ছে স্টেপ 3-তে আসি, ক্যালকুলেশন অফ সিজমিক ডিজাইন ক্যাটাগরি। এটাকে সংক্ষেপে বলা হয় এসডিসি। সিজমিকের এস, ডিজাইনের ডি, ক্যাটাগরি সি। গতবার বা তার আগের বার কোন একবার থিওরি কোয়েশ্চেনে এটা আসছিল, হোয়াট ইজ সিজমিক ডিজাইন ক্যাটাগরি। এগুলো বুঝে যাইতে হবে কিন্তু, তোমরা এমনি স্টেপ বাই স্টেপ অঙ্ক করে গেলে হবে না, এটা থিওরি কোয়েশ্চেন আসে। তারপরে রেসপন্স রিডাকশন ফ্যাক্টরটা কি, ইম্পর্টেন্স ফ্যাক্টরটা কি, জোন কোএফিসিয়েন্টটা কি, এগুলো কেন ইউজ করতেছি। অনেক সময় হচ্ছে ডেফিনেশন আসে আর কি, এক্সপ্লেইন দিয়ে ডেফিনেশন আসে। এগুলো ইম্পর্টেন্ট আর কি, এগুলো একটু দেখো। আচ্ছা, তা আমরা দেখতেছিলাম হচ্ছে সিজমিক ডিজাইন ক্যাটাগরি সংক্ষেপে কি বলা হয়, এসডিসি। আর রেসপন্স রিডাকশন ফ্যাক্টর এটাও আছে। এখন আমি একটা একটা করে যাই। ফার্স্টে বের করবো সিসমিক ডিজাইন ক্যাটাগরি। সিসমিক ডিজাইন ক্যাটাগরি বের করতে গেলে আমাদের পিডিএফ এর 620 নাম্বার পেজে যাইতে হবে। তো পিডিএফ এর 620 নাম্বার পেজে যাচ্ছি আমি, পরের পেজে 619-এই আছি। হ্যাঁ, 620 নাম্বার পেজে আসলাম। এখানে হচ্ছে বলছে কি, সিসমিক ডিজাইন ক্যাটাগরি, এই সিসমিক ডিজাইন ক্যাটাগরি অফ দ্য বিল্ডিং, সিসমিক ডিজাইন ক্যাটাগরি অফ দ্য বিল্ডিং কি বলা হয়েছে। এখানে দেখো সাইট ক্লাস কয়টা ছিল, টোটাল 7টা। এই 7টাই বলা হয়েছে এস এ, এস বি, এস সি, এস ডি, এস ই, S1, S2, টোটাল 7টাই এখানে আছে। আর আমাদের অকুপেন্সি ক্যাটাগরি কততে পড়ছিল, অকুপেন্সি ক্যাটাগরি আমাদেরটা, আমাদের বিল্ডিং আমরা যেটা অ্যানালাইসিস করতেছি। টু। 2। তাহলে 2 মানে আমাদের এই বাম পাশেরটা নিতে হবে, যদি অকুপেন্সি ক্যাটাগরি 4 হইতো তাহলে ডান পাশেরটা নিতে হইতো। বুঝতেছো কিনা দেখো, 1 2 3 এর জন্য বাম পাশের এই টেবিলটা, এখান থেকে এত দূর টেবিলটা। আর যদি ওকুপেন্সি ক্যাটাগরি 4 হয় তাহলে এই পাশ থেকে এত দূর টেবিল। আর আমাদের জোন কোনটা, আমাদের ওকুপেন্সি ক্যাটাগরি হচ্ছে 2, তার মানে হচ্ছে বাম পাশের টেবিলটাই নিতে হবে। আর হচ্ছে জোন কোফিসিয়েন্ট বা জোন হচ্ছে 2, তাহলে জোন 2 মানে এই কলামটা নিতে হবে আমাদের। আর আমাদের সাইড ক্লাস কত, SC। তাহলে আমাদের সিজমিক ডিজাইন ক্যাটাগরি কোনটাতে পড়ছে, সিটা না, সিতে স্যার। সিজমিক ডিজাইন ক্যাটাগরি সি। কোথেকে আসছে বুঝছো কিনা দেখ। যদি আমাদের অকুপেন্সি ক্যাটাগরি 4 হইতো, সাইট ক্লাস SC হইতো, তাহলে কত হইতো,
জোন 2 হইতো, তাহলে সিসমিক ডিজাইন ক্যাটাগরি কত হইতো? ডি। ডি হইতো স্যার। তখন ডি হইতো। মানে আমি চেঞ্জ করলে পারতেছো কিনা জিজ্ঞেস করতেছি, কারণ পরীক্ষায় এগুলো চেঞ্জ করেই আসবে, বারবার করে বলতেছি কিন্তু আমি, পরীক্ষায় কিন্তু এগুলো চেঞ্জ থাকবে, অনেক কিছু চেঞ্জ থাকবে, অতএব বুঝে বুঝে না করলে তুমি করতে পারবা না। কোনটা থেকে কোন টেবিল আসছে, কোন টেবিল থেকে কোন ভ্যালুটা কিভাবে পাইছে, একটু বুঝে বুঝে করবা। তারপরে এই সিসমিক ডিজাইন ক্যাটাগরি এসসি পেয়ে গেলাম, সরি, সিসমিক ডিজাইন ক্যাটাগরি সি পেয়ে গেলাম, মানে আসলে এসডিসি কত পাইছি আমি? এসডিসি পাইছি সি। এসডিসি মানে সিসমিক ডিজাইন ক্যাটাগরি, সেটা হচ্ছে সি টাইপ। এখন আমাদের একটা প্রভিশন দিছে, এই প্রভিশনটা নতুন এডিশন, আগেও ছিল এই 8.3.2 তে, এই এডিশনটা হচ্ছে প্রভিশনটা নতুন অ্যাড করা হয়েছে, আগের বিএনবিসি ছিল না। আহ সেটা আসি, এটা পিডিএফ এর হচ্ছে 1091 পেজেই আছে। আহ, 1091, এই আর্থকোয়েক রেজিস্ট্যান্ট ডিজাইন প্রভিশন, এই প্রভিশন 8.3.2 তে। 8.3.2 তে কি বলা হয়েছে দেখো, এটা আগে চ্যাপ্টার 6-এ ছিল। আহ সেটাই বলা হয়েছে, দ্য প্রভিশনস অফ চ্যাপ্টার 6 শ্যাল অ্যাপ্লাই, মানে চ্যাপ্টার 6 হচ্ছে আগের বিএনবিসির মতো সেমই থাকবে বলা হয়েছে। তো চ্যাপ্টার 6-এ যা ছিল তা সেমই থাকবে, নতুন কিছু মডিফাই করা হয়েছে সেটা নিচে দেয়া হইলো, এভাবে করে দেয়া আর কি। তাহলে আমাদের এই বি পয়েন্টটা ইম্পর্টেন্ট। বি পয়েন্ট একটু পড়ি আমরা। স্ট্রাকচার অ্যাসাইন্ড টু সিসমিক ডিজাইন ক্যাটাগরি এসডিসি ডি। আমাদেরটা এসডিসি সি নাকি ডি? আমাদেরটা আমাদেরটা কিন্তু এসডিসি সি। সি। আর এখানে বলা হয়েছে এসডিসি ডি এর জন্য, সি এরটা পরে আছে। পড়তেছি আমি, যদি এসডিসি ডি হইতো তাহলে all reinforced concrete structure shall satisfy the requirement of a special seismic detailing। তাহলে যদি এসডিসি ডি এর মধ্যে পড়ে, তাহলে তোমাকে যে রেইনফোর্সমেন্ট গুলো প্রোভাইড করতে হবে সেগুলো স্পেশাল অ্যারেঞ্জমেন্টে দিতে হবে, কেয়ারফুলি দিতে হবে, কারণ এটা কিন্তু সিসমিক ডিজাইন ক্যাটাগরি ডি হইতো কখন? সাইট ক্লাস সি এর মধ্যে, যদি সেটা আহ অকুপেন্সি ক্যাটাগরি কততে পড়তো? ফোরে ফোরে পড়ে। পড়তো। ফোরে কিন্তু হসপিটাল, ইম্পর্টেন্ট বিল্ডিং গুলো মূলত, ইম্পর্টেন্ট বিল্ডিং গুলোতে তোমাকে স্পেশাল ভাবে ডিজাইন করতে হবে, নর্মালি ডিজাইন করলে হবে না, স্পেশাল সিসমিক ডিটেইলিং করতে হবে এগুলোকে। সেজন্য এটাকে বলা হচ্ছে স্পেশাল সিসমিক ডিটেইলিং অ্যাজ গিভেন, মানে এটাকে বলা হয় স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম সিস্টেম হিসেবে তোমাকে ইয়ে করতে হবে। ওই মোমেন্ট রেজিস্টিং ফ্রেম দিয়ে করতে হবে। মোমেন্ট রেজিস্টিং ফ্রেম জেনারেলি 3 ধরনের আছে। একটা হচ্ছে অর্ডিনারি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, এটাকে বলা হয় ওএমআরএফ। আর একটা হচ্ছে স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, এটা হচ্ছে এসএমআরএফ। আর একটা হচ্ছে ইন্টারমিডিয়েট, ইন্টারমিডিয়েট মানে এই দুইটার মাঝামাঝি, এটা হচ্ছে আইএমআরএফ। তো যদি এসডিসি ডি হয় তাহলে কি করতে হবে? এসডিসি ডি তে পড়লে আমাদের এসএমআরএফ প্রসেসে ডিজাইন করতে হবে, এসএমআরএফ মোমেন্ট রেজিস্টিং ফ্রেম হতে হবে, মানে স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম হতে হবে, ডিটেলিংটা স্পেশাল ভাবে করতে হবে। ঠিক আছে। আর আমরা যদি পরেরটাতে যাই, সিতে যাই, সিতে কি বলছে আমরা যদি একটু পড়ার ট্রাই করি, কি বলছে? সিতে বলছে কি, স্ট্রাকচার অ্যাসাইন টু দ্য এসডিসি সি, এসডিসি যদি সি হয় তাহলে অল রেইনফোর্স কনক্রিট স্ট্রাকচার শ্যাল বি বিল্ড টু স্যাটিসফাই দ্য রিকোয়ারমেন্ট অফ ইন্টারমিডিয়েট সিসমিক ডিটেলিং। তার মানে কোনটাতে পড়ছে? ইন্টারমিডিয়েট সিসমিক ডিটেলিং মানে কোনটাতে পড়ছে? ওএমআরএফ নাকি এসএমআরএফ নাকি আইএমআরএফ? আইএমআর। আইএমআরএফ স্যার। আইএমআরএফ এ পড়ছে। ওকে, তাহলে এটা হচ্ছে আইএমআরএফ এ পড়ছে। তা আমাদেরটা কি ছিল, এসডিসি সি না? জি স্যার। তাহলে আমাদেরটা কোনটাতে পড়ছে? এটাই তো আইএমআরএফ। এসডিসি আইএমআরএফ। আর যদি এসডিসি বি হইতো তাহলে হয়তো কি, যদি আমরা দেখে আসি, সেটা হয়তো অর্ডিনারি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। ঠিক আছে। আর এসডিসি সিএস হইলে কি হইতো, এগুলো লেখা আছে আর কি এখানে। তা আমাদের এটাতে যেহেতু পরে গেছে, আমি আর পরে যাচ্ছি না। তাহলে আমাদেরটা হচ্ছে ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, তাহলে আইএমআরএফ এ পড়ছে আমাদেরটা প্রভিশন অনুযায়ী। ক্লিয়ার?
ঠিক আছে। জি স্যার। এরপরে এরপরে হচ্ছে আমাদের টেবিল নাম্বার 6.2.19-এ যাইতে হবে। সেটা থেকে ওই আমাদের এটাতে ছিল সিসমিক ডিজাইন ক্যাটাগরি বের করা, সিসমিক ডিজাইন ক্যাটাগরির উপরে আর একটা কমেন্ট পাইলাম আমরা। আর হচ্ছে রেসপন্স রিডাকশন ফ্যাক্টর, এই আর এর ভ্যালুটা বের করতে হবে, এই আরটাই হচ্ছে রেসপন্স রিডাকশন ফ্যাক্টর। তাহলে রেসপন্স রিডাকশন ফ্যাক্টরটা আমরা বের করব। সেটা বের করার জন্য আমাদের একটা টেবিল আছে, সেটা হচ্ছে 624-এ আছে পিডিএফ এর। দেখতেছো এই টেবিলের পর টেবিল ইউজ করতেছে শুধু। সিকোয়েন্সটাও মাথায় রাখা ইম্পর্টেন্ট কিন্তু, কোনটার পরে কোনটা করতেছে। আচ্ছা দেখো, তা আমাদেরটা কোন ধরনের মোমেন্ট রেজিস্টিং ফ্রেম ছিল? ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। তাহলে দেখো এটা হচ্ছে বিয়ারিং ওয়াল সিস্টেম। বিয়ারিং ওয়াল সিস্টেম মানে কোনো ধরনের ফ্রেম নাই। তাহলে এটা কোন ধরনের স্ট্রাকচার? কোন ধরনের স্ট্রাকচারে কোনো ফ্রেম থাকবে না, শুধু বিয়ারিং ওয়াল থাকবে? বিয়ারিং ওয়াল মানে বেয়ারিং। লোড, লোড বিয়ারিং ওয়াল আর কি। এটা কোন ধরনের স্ট্রাকচার? মেসনরি। মেসনরি স্ট্রাকচারে। তাহলে এটা আমাদের না, আমাদেরটা কিন্তু বিম কলাম ছিল এবং আরসিসি বলা হয়েছে, রেইনফোর্স কনক্রিট। মেসনরি হইলে তো আর রেইনফোর্স থাকতো না আর কি, মানে ওই জিনিসটা থাকতো না। এবং আচ্ছা যাক, এর পরেরটা বলা হয়েছে কি দেখো, বিল্ডিং ফ্রেম সিস্টেম উইথ ব্রেসিং অর শিয়ার ওয়াল। শিয়ার ওয়াল কোনটা কি চিনো? হোয়াট ডু ইউ মিন বাই শিয়ার ওয়াল? বিল্ডিং কোনটাতে শিয়ার ওয়াল ইউজ হয়? শিয়ার ওয়াল কি জিনিস? ব্রেসিং তো চিনো মনে হয়, ব্রেসিং চিনো? জি স্যার। ক্রস ব্রেসিং, ভি ব্রেসিং, ক্যাব ব্রেসিং, অনেক ধরনের ব্রেসিং তো আছে। বিশেষ করে ব্রেসিং ইউজ হয় বেশি স্টিল ম্যাটেরিয়াল দিয়ে। কংক্রিট স্ট্রাকচারও স্টিল দিয়ে ব্রেসিং তৈরি করা হয়। তো আমাদের বিল্ডিংটাতে এই ধরনের কিছু বলা ছিল না, তার মানে আমাদের এটাও না। এবং শিয়ার ওয়াল কোনটা জিনিস বলতে পারবা? বিল্ডিং এর বাইরের সাইডে যে ওয়ালটা থাকে একদম খুবই স্লেন্ডার একটা ওয়াল থাকে অনেক সময়। আহ আসলে ওইটা ওইভাবে বলার থেকে তোমাকে আমি আরেকটা স্পেসিফাই করে বলি। ওয়ালের মধ্যে দুই ধরনের ওয়াল আছে, একটা হচ্ছে লোড বিয়ারিং ওয়াল, একটা হচ্ছে পার্টিশন ওয়াল। ঠিক আছে। লোড বিয়ারিং ওয়ালটা তৈরি হয় ব্রিক দিয়ে, আর পার্টিশন ওয়ালও তৈরি হয় ব্রিক দিয়ে। বাট দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে লোড বিয়ারিং ওয়ালের ভিতর দিয়ে লোড পাস হয়, আর পার্টিশন ওয়ালের মধ্যে দিয়ে কোনো ধরনের লোড পাস হয় না। সেটা অনলি ফর দুইটা রুমকে আলাদা করার জন্য বা দুইটা সিস্টেমকে আলাদা করার জন্য একটা পার্টিশন দেওয়ার জন্য ইউজ করা হচ্ছে শুধুমাত্র, অন্য কোনো কিছু না। বাট শিয়ার ওয়ালটা কিন্তু কনক্রিট দিয়ে তৈরি। তাহলে এমন একটা ওয়াল যেটা ব্রিক দিয়ে তৈরি না হয়ে কনক্রিট দিয়ে যদি তৈরি হয়, সেটাই হচ্ছে শেয়ার ওয়াল। সোজা কথা হচ্ছে এটা, ম্যাটেরিয়ালগত পার্থক্য। এখন কোন জায়গায় এ ধরনের ওয়াল দেখা যায় যেটা কনক্রিট দিয়ে তৈরি? কোন জায়গায় দেখো জেনারেলি? তোমরা দেখছো কিন্তু বিভিন্ন জায়গায় কনক্রিট দিয়ে ওয়াল তৈরি হয়, হোম ব্রিক দিয়ে স্টোরেড না। বিল্ডিং। বুঝি না কোন জায়গায়। লিফট কোরের চারপাশে ইউজ হয় কিন্তু। স্যার লিফটের শ্যাফটে। লিফট কোরের চারপাশে যে ওয়ালগুলো থাকে সেগুলো কিন্তু শেয়ার ওয়াল, সেগুলো কিন্তু ব্রিক ওয়াল না। এগুলো কিন্তু কনক্রিট দিয়ে বানানো হয় লিফটের চারপাশের যে ওয়াল। দেখলেই ভালো মতো বুঝতে পারবা যদি আরসি বিল্ডিং হয় আর কি। আর অনেক সময় তো স্টিল দিয়ে তৈরি হয় বা স্টিলের ক্যাপসুল ইউজ করে। এখন বর্তমানে তো মডার্ন টেকনোলজি আর অনেক কিছু আসতেছে, বিভিন্ন শপিং মলে বাইরে থেকেই দেখা যায় লিফট উপরে যাচ্ছে নাকি নিচে যাচ্ছে সবকিছু। তো সেটা আলাদা ইস্যু। বাট আমরা যদি বিল্ডিং এর কথা বলি, কনক্রিট দিয়ে তৈরি বিল্ডিং এর কথা বলি, তাহলে ভিতরের ওয়ালটা লিফট কোর দিয়ে তৈরি যেটা ওয়াল, সেটা হচ্ছে শেয়ার ওয়াল আসলে মূলত। তো শেয়ার ওয়াল হচ্ছে ল্যাটারাল ডিফ্লেকশন কমানোর জন্য ইউজ করে। এটা তোমরা হাই স্ট্রাকচার, হাই রাইজ বিল্ডিং এ জেনারেলি শেয়ার ওয়াল বেশি ইউজ করতে হয় যাতে ল্যাটারাল ডিফ্লেকশন কমে আর কি। এটা তোমরা ওই তোমরা যখন 4-2 গিয়ে ইটেপস করবা তখন ডিটেলস এগুলো সম্বন্ধে তোমাদের বলা হবে আর কি। তবে শেয়ার ওয়ালের কোনো ইয়া নেই, তোমাদের চ্যাপ্টার নেই। শেয়ার ওয়ালের চ্যাপ্টার আমরা গিয়ে পড়ছি মাস্টার্সে, মানে হাই রাইজ স্ট্রাকচারের শেয়ার ওয়ালের ইফেক্টটা কিরকম, এটা এমএসসি তে গিয়ে পড়ছে। আচ্ছা যাক,
তাহলে এটাও আমাদের না। এরপর আসতেছে মোমেন্ট রেজিস্টিং ফ্রেম সিস্টেম। আমাদের কিন্তু মোমেন্ট রেজিস্টিং ফ্রেম সিস্টেম ছিল, কোয়েশ্চেনে বলাই ছিল। এবং এটাতে কোনো শেয়ার ওয়াল নাই। রেসিডেন্সিয়াল বিল্ডিং যেটা বলছে আমাদের, এটাতে কোনো শেয়ার ওয়াল নাই। তার মানে কোনো লিফট কোড নাই, তার মানে 15 তলা পর্যন্ত সিঁড়ি বেয়ে বেয়ে ওঠা আর নামা। যদি এটা রিয়েলি এক্সিস্ট করার কথা না, ফিজিবল হওয়ার কথা না। আমরা অ্যানালাইসিস শেখার জন্য শিখতেছি আসলে। রিয়েল লাইফে তোমাদের এটাতে পড়তে পারে, এটাতে পড়তে পারে, লোড বিয়ারিং ওয়ালের মধ্যেও পড়তে পারে। তো এর ভিতরে যে কোনো এক না যে কোনো এক জায়গায় পড়বে আর কি। আচ্ছা, তারপর হচ্ছে স্পেশাল স্টিল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম আর ইন্টারমিডিয়েট স্টিল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। তাহলে আমাদেরটা আইএমআরএফ এ পড়ছে, তাহলে কোন জায়গায় যাবে এই সি এর ভিতরে? আইএমআরএফ এ গেলে কোনটা, 1 নাম্বারটা নাকি 2 নাম্বারটা নাকি 3 নাম্বারটা? স্যার 2 নাম্বার। আহ 2 নাম্বারটা আসলে পড়ে নাই, কেন বলতে পারো 2 নাম্বারটা যে পড়ে নাই? এটা হচ্ছে স্টিলের জন্য। তার মানে আমাদের এটা না, আমাদেরটা তো কনক্রিট, তাই না? তাই তো নাকি? জি স্যার। তাহলে আমাদের পড়ছে আসলে 5 নাম্বার। ইন্টারমিডিয়েট রেইনফোর্স কনক্রিট মোমেন্ট রেজিস্টিং মোমেন্ট ফ্রেম। তাহলে এখানে আর এর ভ্যালু কত? আর এর 5। ভ্যালু কত? 5। এই 5টাই এখানে লেখা হয়েছে। আর যদি অর্ডিনারি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম হইতো তাহলে আর এর ভ্যালু হইতো 3। আর যদি স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম হইতো আর এর ভ্যালু হইতো 8। তাই এই জিনিসগুলো গত কয়েকবার ধরে এই টেবিলটা দেয়া হয় নাই পরীক্ষায়। তাহলে এই টেবিলটা যেহেতু দেয়া হয় নাই, তখন কি করা হয়েছে, আর এর ভ্যালু কোয়েশ্চেনে সরাসরি গিভেন ছিল, 8 বা 5 বা 3। সরাসরি যদি গিভেন থাকে, যেটা গিভেন থাকবে সেটা ইউজ করবে আর কি। আর যদি গিভেন না থাকে, তাহলে তোমাকে এই টেবিল ইউজ করে করতে হবে, তখন এই টেবিল দিয়ে দিতে হবে তোমাদের পরীক্ষায়। পরীক্ষায় যে অঙ্কটা আসছে সেটা কিন্তু শর্ট করা হয়েছে অনেক ক্ষেত্রে। অনেক জিনিস দিয়ে দেওয়া হয়েছে, যার কারণে আর টেবিলগুলো অ্যাটাচ করা হয়নি, এবং তোমাদের সময় কম লাগবে সে কারণে। তো কোন জিনিস দেয়া হয় নাই, এবং এইবারও সেই জিনিস দেয়া হবে না কিনা, এটার কোনো গ্যারান্টি নেই। পড়ার সময় সবগুলো পড়ে আসবে, এবং এটা কিন্তু কম্পালসারি হিসেবে থাকতে পারে অনেক ক্ষেত্রে। গত 2বার আসছিল কম্পালসারি হিসেবে আর্থকুয়েকের পার্টটা। এবং তাহলে এখানে আমরা কিসের কিসের ভ্যালু বের করে ফেললাম, আর এর ভ্যালুও বের করে ফেললাম। এরপর একটা চেক দিতে হয় এখানে। সে চেকটা কোন পেজে আছে বিএনবিসির, সেটাও দেখানো আছে, 615 নম্বর পেজে বলা আছে চেকটা দেওয়ার কথা। তাহলে আমরা চেকে একটু গিয়ে আসি 615 নম্বর পেজে। এই দেখো 615 নম্বর পেজে এখানে কোন জায়গায় আছে চেকটা, আমি খুঁজে বের করে বলি। চোখে পড়তেছেন কেন? হ্যাঁ, আচ্ছা। আহ এই দেখো এখানে বলা আছে দ্য রেশিও অফ আই বাই আর। আই মানে কি? ইম্পর্টেন্স ফ্যাক্টর। আর মানে হচ্ছে রিডাকশন ফ্যাক্টরটা, রেসপন্স রিডাকশন ফ্যাক্টরটা। আই বাই আর ক্যান নট বি গ্রেটার দেন 1। আই বাই আর এর ভ্যালু কোনো দিনও 1-এর চেয়ে বড় হইতে পারবে না। তাহলে তোমাদের আর এর ভ্যালু ছিল 5, আর আই এর ভ্যালু কত ছিল? ইম্পর্টেন্স ফ্যাক্টর 1। 1 ছিল। তাহলে 1/5 করা হয়েছে, আসছে 0.2। এটা 1-এর চেয়ে ছোট আছে, ওকে আছে। এটা কেন বারবার করে বলতেছি, অনেকে এটাকে 1 মনে করে, এটা কিন্তু 1 না। এটা কত? এটা কি? আই স্যার। এটা আই কিন্তু। তাহলে আমরা যদি ইম্পর্টেন্স ফ্যাক্টর 1 না হইয়ে 1.25 হইতো, তাহলে এই জায়গায় কত হইতো? 1.25 হয়ে যাইতো না এটা? অনেকেই কি করতেছে, এটা 1/r লিখতেছে তোমাদের বিগত বছরের ফাইনাল পরীক্ষায় বলো বা কেরি পরীক্ষায় বলো, অনেকে এই ভুলটা করতেছে। এই ভুলটা করবা না, এটা হচ্ছে আই কিন্তু, এটা কিন্তু 1 না। তাহলে আই এর ভ্যালু যেটা সেটাই রিপ্লেস হবে, অথচ দেখা যাচ্ছে স্টুডেন্টরা আই এর ভ্যালু ঠিকই লিখছে, কিন্তু এখানে বের করতেছে 1/r। এইটাতে সেম হয়ে গেছে আর কি, এটাতে আই এর ভ্যালু 1 বলে হয়তো সেম মনে হচ্ছে তোমাদের, মানে 1/r যে কথা, I/r একই কথা। কিন্তু আই এর ভ্যালু যদি 1.25 হয় অথবা 1.5 হয়, তাহলে তো মিলবে না। তাহলে এই চেকটা অনেকে ভুল করে ফেলে এই জায়গায়। আচ্ছা, গেল। আহ, তারপর আসতেছে তাহলে এই থার্ড স্টেপও শেষ, এবার আসতেছে ফোর্থ স্টেপ। ফোর্থ স্টেপে হচ্ছে আহ আমরা হ্যাঁ বলো।
হ্যাঁ বলো। হ্যালো, কেউ কি কিছু বলছিল? নো স্যার। আচ্ছা, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে ফোর্থ স্টেপ। ফোর্থ স্টেপে এসে আমরা একটা টাইম পিরিয়ড বের করতেছি, টি বের করতেছি আসলে। এটা ক্যালকুলেট দ্য স্ট্রাকচারাল বিল্ডিং পিরিয়ড, মানে ওই ভাইব্রেশনের কারণে বিল্ডিং যে ভাইব্রেট করবে সেটাতে একটা টাইম পিরিয়ড থাকবে, যে কোনো ভাইব্রেশনেরই কিন্তু একটা টাইম পিরিয়ড থাকে, একটা ওয়েভ লেন্থ থাকে। আহ, আমরা এগুলো পরে আসছো তো, একটা ফ্রিকোয়েন্সি থাকে। এগুলো ফিজিক্সেও পরে আসছো। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার এখানে স্যার আমরা যে রেশিওটা বের করলাম, এটা যদি স্যার ওয়ান এর চেয়েও বড় আসে দেন নট হুম ওকে হুম। হলে কি করতে হবে? নট ওকে হইলে তোমাকে আর এর ভ্যালু চেঞ্জ করতে হবে। যেমন ধরো আর এর ভ্যালু ধরো আসছে 3। তোমার ধরো কোনো কারণে আই এর ভ্যালু আসলো ধরো 4, কোনো কারণে, যদি আই এর ভ্যালু 4 কোনোদিনও আসবে না, তো ধরো তোমার আই এর ভ্যালু তুমি বের করছিলে এটাই আসছিল, তাহলে এটা 1-এর চেয়ে বেশি চলে আসলো না, 1.33 এরকম চলে আসলো, জি স্যার। তাহলে তোমাকে ধরতে হবে এটা 1। তাহলে আর এর ভ্যালু হবে 1। আই এর ভ্যালু তুমি জানো, আই এর ভ্যালু কত? 4 আর 1। আর এর ভ্যালুটা মডিফাই করতে হবে এখন। আর এর ভ্যালু কত হবে? আর এর ভ্যালু কত হবে এটা থেকে? So ফোর 4 হবে স্যার। তখন আর এর ভ্যালু 4 হয়ে যাবে। এইভাবে করে আর এর ভ্যালুটা চেঞ্জ করে নিতে হবে। প্রথমে আর এর ভ্যালু 3 পাইছিল, সেটা দিয়ে চেক মিলতেছে না, তাহলে চেক মিলানোর জন্য আর এর ভ্যালু 4 ধরতে হবে, তো আর এর ভ্যালু 4 হিসেবে মডিফাইড হবে। বুঝতে পারছি? জি স্যার। ওকে। এরপর আস্তে আস্তে ক্যালকুলেশন অফ বিল্ডিং পিরিয়ড, টাইম পিরিয়ডটা। তো আগে আমরা 3টা টাইম পিরিয়ড বের করছিলাম, মনে আছে? কোথায় বের করছিলাম, কোন স্টেপে বের করছিলাম? স্ট্যান্ডার্ড 3টা টাইম পিরিয়ড বের করছে। কি কি ছিল মনে আছে? একটা টিবি ছিল, একটা টিসি ছিল, একটা টিডি ছিল, ওই যে ইউনিট সহ লিখতে হবে বলছিলাম, মনে পড়তেছে? 3টা টাইম পিরিয়ড ছিল কিন্তু, স্ট্যান্ডার্ড টাইম পিরিয়ড। আর এটা হচ্ছে আমরা যে বিল্ডিং অ্যানালাইসিস করতেছি সেটার টাইম পিরিয়ড। এই 3টা হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম পিরিয়ড, এটা হচ্ছে আমরা যে অ্যানালাইসিস করতেছি সেটার টাইম পিরিয়ড। তাহলে টোটাল 4টা টাইম পিরিয়ড আসতেছে, কিন্তু 3টা স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে আমরা যে বিল্ডিং এর অ্যানালাইসিস করতেছি সেটার টাইম পিরিয়ড। এখন আমরা আহ দেখি এই ফর্মুলাটা কত নাম্বার পেজ আছে, 630 নাম্বার পেজে আছে। তাহলে 630 নাম্বার পেজে যাই আগে। এই দেখো, এখানে বলা হয়েছে এই 630 নাম্বার পেজের ফর্মুলাটা। হুম, এখানে বলা হয়েছে টি ইজ ইকুয়াল টু সিটি ইন্টু এইচ এন টু দি পাওয়ার এম। এখানে টি এর ভ্যালুটা আসবে সেকেন্ডে। টি মানে হচ্ছে বিল্ডিং পিরিয়ড, যেটা মে বি অ্যাপ্রক্সিমেটেড বাই দ্য ফলোইং ফর্মুলা, সে ফর্মুলা দিল। এই সিটিটা কি আর এইচ এনটা কি সেটা আসি এখন। এইচ এনটা সম্বন্ধে বলা হচ্ছে এখানে হাইট অফ দ্য বিল্ডিং ইন মিটার্স। তাহলে আমাদের বিল্ডিং এর হাইট কত মিটার? টোটাল 15 তলা বিল্ডিং এর 45 45। যদি তোমাদের কোয়েশ্চেনে এটা ফিটে গিভেন থাকতো তাহলে কি করতে? কোয়েশ্চেনে ধরো মিটারে গিভেন না থেকে ফিটে গিভেন আছে, তাহলে কি করতে? অবশ্যই এইচ এন এর ভ্যালুটা মিটারে কনভার্ট করে তারপরে তোমাদের এই ফর্মুলাতে বসাইতে হইতো, কারণ এই ফর্মুলাটা হচ্ছে এম্পেরিক্যাল ফর্মুলা। এম্পেরিক্যাল ফর্মুলাতে যে ইউনিট বলছে সেই ইউনিটেই তোমাকে বসাইতে হবে, অন্য ইউনিটে বসাইলে এটা মিলবে না। তাহলে এইচ এন এর ভ্যালুটা কি হবে? এইচ এন এর ভ্যালুটা কি হবে? 45 45 হবে। আহ, হ্যাঁ, আমাদের জন্য কোনো চেঞ্জ করার দরকার নেই, এইচ এন এর ভ্যালুটা 45-ই। আর সিটি, সিটি এর ভ্যালুটা লাগবে আমাদের, সিটি ফ্যাক্টরটার ভ্যালুটা জানি না, আর এম এর ভ্যালুটা জানি না আমরা। এখন সেটা সম্বন্ধে আসি। আহ তারপরে বাট ইট ইনক্লুড দ্য বেসমেন্ট স্টোরেজ হোয়েন দে আর নট স্যাটিসফাইড সিটি। এই সিটি এবং এম এর ভ্যালুটা তুমি কোন টেবিল থেকে পাবা? 6.2.20 থেকে পাবা, সেটা এখানে পেজ নাম্বার 631, মানে তার পরের পেজেই আছে আর কি।
দেখো কতগুলো টেবিলের পর টেবিল ইউজ করে যাচ্ছে, এই সিটি এবং এইচ এম এর ভ্যালুটা, সিটি এবং এম এর ভ্যালুটা, এইচ এন এর ভ্যালু জানতাম এবং সিটি বের করতেছি। দেখো কনক্রিট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম যদি হয়, কনক্রিটের মোমেন্ট রেজিস্টিং ফ্রেম হইলে 0.0466 সিটি এর ভ্যালু আর এম এর ভ্যালু হচ্ছে 0.9। স্টিল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম হইলে সিটি এর ভ্যালু হচ্ছে 0.0724 আর এম এর ভ্যালু হচ্ছে 0.8। আর ইসেন্ট্রিক্যালি ব্রেসড স্টিল ফ্রেম হইলে সিটি এর ভ্যালু 0.0731 আর এম এর ভ্যালু 0.75। অল আদার স্ট্রাকচারাল সিস্টেম হইলে 0.0488 হচ্ছে সিটি এর ভ্যালু আর এম এর ভ্যালু হচ্ছে 0.75। আমাদের পড়ছে কোনটা? আমাদের পড়ছে প্রথমটা, কনক্রিট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, তার মানে সিটি এর ভ্যালু হবে 0.0466 আর এম এর ভ্যালুটা হবে 0.9। সেই দুইটা ভ্যালুই এখানে লেখা হয়েছে। তাহলে এই দুইটা ভ্যালু এবং এইচ এন এর ভ্যালু যদি এখানে বসাই দিই আমরা এই ফর্মুলাতে, তাহলে আমরা যেটা পাচ্ছি টি এর ভ্যালুটা আসছে 1.433 সেকেন্ড। এটা হচ্ছে আমাদের বিল্ডিং এর টাইম পিরিয়ডটা। ক্লিয়ার? আমি খালি কোডে যেভাবে ফর্মুলা দেওয়া আছে খালি ইউজ করছি আর ভ্যালুগুলো টেবিল থেকে নিচ্ছি। ঠিক আছে কিনা দেখ, টাইম পিরিয়ড পর্যন্ত ক্লিয়ার কিনা দেখ। ক্লিয়ার টাইম পিরিয়ড পর্যন্ত? জি স্যার। আচ্ছা, তারপরে আসো 6 নম্বর স্টেপে, সরি 5 নম্বর স্টেপ, ক্যালকুলেশন অফ নর্মালাইজড এক্সিলারেশন রেসপন্স স্পেকট্রাম। তাহলে নর্মালাইজ এক্সিলারেশন রেসপন্স স্পেকট্রাম আমরা বের করব, সেটার একটা আলাদা নামও আছে, সেটা আমি আরো পরে বলতেছি। সেটাকে এক্সপ্রেস করা হয় হচ্ছে সিএস দিয়ে, সি সাবস্ক্রিপ্ট এস। এটা বের করার জন্য টোটাল 4টা ফর্মুলা আছে। এই 4টা ফর্মুলার মধ্যে তোমার কোন ফর্মুলাটা নিতে হবে সেটা ডিপেন্ড করবে কিসের উপর সেটা একটু বলি। যেমন টাইম পিরিয়ড, একটা ছিল টিবি, একটা ছিল টিসি, একটা ছিল টিডি। টিবি এর ভ্যালু আমাদের কত ছিল কারো কি মনে আছে? আমরা যদি একটা আগে দেখে আসি, টিবি এর ভ্যালু আমাদের কত ছিল? 0.2। 0.2। 0.2 স্যার। আর টিসি এর ভ্যালু 2.6। 0.6। আর টিডি এর ভ্যালু আসতেছে 2। এখন আমাদের টাইম পিরিয়ড কত আসছে? আমাদের টাইম পিরিয়ড আসছে কত? আমাদের বিল্ডিং এর টাইম পিরিয়ডটা 1.433। এটা আমাদের টিটা। তাহলে এই টিটা চাইলে এরকম হইতে পারতো না, এই টি এর ভ্যালু টিবি এর চেয়ে ছোট, এরকম রেঞ্জেও তো আসতে পারতো, তাই তো? এই ধরনের আসলে একটা ফর্মুলা। আর টিবি থেকে বড় টি এর ভ্যালু এবং টিসি থেকে ছোট এই রেঞ্জে হইলে আরেকটা ফর্মুলা। তারপরে হচ্ছে টিসি থেকে বড় টি এর ভ্যালু, টিডি থেকে ছোট এ ধরনের হইলে আরেকটা ফর্মুলা। আর যদি টি এর ভ্যালু টিডি থেকে বড় হয় তাহলে আরেকটা ফর্মুলা। তাহলে টোটাল ফর্মুলা আসতেছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। এই 4টা ফর্মুলার মধ্যে তোমার এই টিটা কোন রেঞ্জে পড়ছে সেটার উপর বেস করে ফর্মুলাটা সিলেক্ট করতে হবে। সেটা পেজ নাম্বার কততে আছে? 615তে আছে। আমি 615তে গেলে আরো ডিটেলস বুঝতে পারবো। দেখাই আমি তোমাদের, 615। এই দেখো কয়টা ফর্মুলা আছে এখানে সিএস এর? একটা, দুইটা, তিনটা, চারটা। কোনটা কখন দেখো, একটা হচ্ছে টিবি থেকে ছোট, আর একটা হচ্ছে টিবি থেকে টিসি এর মধ্যে, আর একটা হচ্ছে টিসি থেকে টিডি এর মধ্যে, আর একটা হচ্ছে টিডি থেকে বড়। কোনো সময় 4 সেকেন্ডের বেশি যায় না, কোনো সময় 0 সেকেন্ডের কমে যায় না, সেজন্য এই দুইটা অ্যাড হয়েছে আর কি। আমাদের কোনটাতে পড়ছে? আমাদের কিন্তু টিসি থেকে টিডি এর মধ্যে পড়ছে। আমাদের এই কন্ডিশনে পড়ছে বলেই আমরা এই ফর্মুলাটাই চুজ করছি। আমাদের যদি এই কন্ডিশনে পড়তো তাহলে কিন্তু আমাদের এই ফর্মুলাটা চুজ করতে হতো। আর যদি এই কন্ডিশনে পড়তো তাহলে এই ফর্মুলাটা চুজ করতে হতো। আর যদি এই কন্ডিশনে পড়তো তাহলে এই ফর্মুলাটা চুজ করতে হতো। তাহলে দেখো এই ফর্মুলাটা চুজ করা হয়েছে। এতদূর ঠিক আছে কিনা দেখ, হচ্ছে না? বুঝতেছো?
হ্যালো, আসো জি তোমরা? স্যার। তোমাদের কোনো রেসপন্সও নাই, কিচ্ছু নাই। ফাইনাল পরীক্ষায় কি করবো আমি জানি না আসলে। আচ্ছা, তাহলে এখানে 2.5 হচ্ছে ফর্মুলা, 2.5 বসাই দেওয়া হয়েছে। এস এর ভ্যালু হচ্ছে ওই সয়েল ফ্যাক্টরটা আমরা প্রথমেই বের করছিলাম 1.15। আর ইটা হচ্ছে আমাদের নতুন ভ্যালু, এটা আমরা কিভাবে বের করবো আসতেছি। আর টিসি এর ভ্যালু আগে বের করা ছিল, আর টি এর ভ্যালু কিছুক্ষণ আগের স্টেপে বের করছি 1.433। তাহলে এখানে আমাদের নতুন ভ্যালু যেটা জানতে পারতেছি না, ইটার ভ্যালুটা, এই ইটার ভ্যালুটা কিভাবে বের করবা সেটা আছে পেজ নাম্বার কততে, সেটা আছে পেজ নাম্বার 616-তে, মানে পরের পেজেই ছিল। এই ইটার ভ্যালু কিভাবে বের করবে, ইটা ইজ ইকুয়াল টু হচ্ছে 10 ডিভাইডেড বাই 5 প্লাস জিটা, জিটা মানে হচ্ছে ড্যাম্পিং রেশিওটা 5% যেটা গিভেন ছিল সেটা, এটা আবার রুট ওভারের ভিতরে। তাহলে রুট ওভারের ভিতরে হচ্ছে 10 ডিভাইডেড বাই 5 প্লাস জিটা, জিটার ভ্যালু আমাদের 5% ছিল, 5 বসাই দিছি। তাহলে 5 প্লাস 5 ইজ ইকুয়াল টু 10, 10 ডিভাইডেড বাই 10 হচ্ছে 1। তাহলে রুট ওভার 1 মানে হচ্ছে 1। এবং এই ভ্যালুটা অবশ্যই 0.55-এর চেয়ে বেশি হইতে হবে। 0.55-এর চেয়ে যদি বেশি না হয়, এই দেখো এখানে লেখা আছে ক্যান নট বি স্মলার দেন 0.55। এখানেও লেখা আছে অবশ্যই 0.55-এর সমান বা বড় হইতে হবে, কম হওয়া যাবে না। আমাদের বড় আসছে আর কি, আমাদের ওকে আসছে। তাহলে এইটার ভ্যালু 1 বসাই দেওয়া হয়েছে। সেই হিসাবে আমরা সিএস এর ভ্যালুটা বের করে ফেলি। এখানে খালি ফর্মুলা বসাইছে, ভ্যালু বসাইছে, আনসার বের করছে, আর কোনো কিছুই নেই। খালি কোন জায়গা থেকে কোন ভ্যালুটা নিতে হবে, কত চেয়ে কম হওয়া যাবে না, কত চেয়ে বেশি হওয়া যাবে না, এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। এতদূর ক্লিয়ার? জি স্যার। বিগত বছরের কোয়েশ্চেনে দেখবা জিটার ভ্যালুটা আমি চেঞ্জ করে দিয়েছিলাম বিভিন্ন সময়। তাহলে এই ভ্যালুটা এখানে বসাইলেই তখন এই ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়। যেমন গতবার মনে হয় 0.9 বা 0.8 আসছিল এই জায়গায়। ঠিক আছে, ওই জিটার ভ্যালু চেঞ্জ করার কারণে আর কি। তো তখন এখানের ভ্যালুটা গুণফল, গুণটাও 0.9 বা 0.8 দিয়ে হয়ে গেছে আর কি, 1-এর পরিবর্তে। আচ্ছা, গেল। এরপর আসতেছে স্টেপ নাম্বার 6। স্টেপ নাম্বার 6টাই হচ্ছে আসলে দেখলে বুঝবা তোমরা, এটাই, এই ফর্মুলাটা। এই ফর্মুলাটা হচ্ছে ডিজাইন স্পেকট্রাল এক্সিলারেশন এস এ দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে। আহ, এটাই হচ্ছে ওই গ্রাউন্ড এক্সিলারেশনের মতোই। গ্রাউন্ড এক্সিলারেশন যেমন ল্যান্ড যখন কাঁপে তখন কিন্তু গ্রাউন্ড এক্সিলারেশনের কারণে কাঁপে। তাহলে এই এক্সিলারেশনের জন্যই কিন্তু বেজ শিয়ারটা তৈরি হয়। তাহলে এই অ্যাক্সিলারেশন বের করতে আমাদের জ্যাট এর ভ্যালু লাগবে, আই এর ভ্যালু লাগবে, আর এর ভ্যালু লাগবে, এবং সিএস এর ভ্যালু লাগবে। সিএস এর ভ্যালু এই মাত্র বের করলাম কিছুক্ষণ আগে, আর এর ভ্যালু আগে বের করছিলাম, আই এর ভ্যালু আগে বের করছিলাম, জ্যাট এর ভ্যালু আগে বের করছিলাম। তাহলে এই ভ্যালুগুলো বের করার জন্যই কিন্তু আমাদের এতগুলো কাজ করতে হয়েছে, এস এর ভ্যালুটা বের করার জন্য। তাহলে দেখি দেখি আমরা এই এস এর ফর্মুলাটা এখানে লিখলাম, এটা পেজ নাম্বার 615-তে আছে, পেজ নাম্বার 615। এবং তোমার অ্যাকচুয়াল বিএনবিসির পেজ হচ্ছে 3193, এই 3193 পেজে। আমি দুইটাই লিখে দিছি সবগুলোতে, পিডিএফ এর পেজও দিছি তোমাদের খোঁজার সুবিধার জন্য, আবার বিএনবিসির পেজও দিছি আর কি। তাহলে এখানে দেখো 2/3 জ্যাট আই সি ডিভাইডেড বাই আর, এগুলো সবগুলোর ভ্যালু আমরা জানতাম, সেই ভ্যালুগুলো বসাই দিছি। আই এর ভ্যালু 1 ছিল, জ্যাট এর ভ্যালু 0.2 ছিল, আর এর ভ্যালু 5 ছিল, সিএস এর ভ্যালু মাত্র বের করলাম 1.204 আগের স্টেপে, 5 নম্বর স্টেপে। 2/3 হচ্ছে ফর্মুলা, 2/3 সেখান থেকে এই ভ্যালুগুলো পাওয়া গেল এবং এই ভ্যালুটা পাইলাম। তারপরে বলা হচ্ছে দেখো এখানে এস এর ভ্যালুটা কখনোই হুইজ শ্যাল নট বি লেস দেন 0. সরি 0.67 বিটা জ্যাট আই এস থেকে ছোট হইতে পারবে না বলছে। তাহলে এই চেকটাও দিতে হবে। তাহলে দিচ্ছি আমি, দেখো 0.67 বিটার ভ্যালু এখানে ধরতে বলছে 0.11, এখানে বলাই দিচ্ছে রিকমেন্ডেড ভ্যালু ফর বিটা 0.11। তাহলে বিটার ভ্যালুটা 0.11 বসাইলাম। জেড ভ্যালু আমরা জানি, আমাদের জন্য জেড ভ্যালু হচ্ছে 0.2, আই এর ভ্যালু আমাদের জন্য হচ্ছে
এরপরে আসি পেজ নাম্বার 630-এ দেখি। পেজ নাম্বার 630। হ্যাঁ, এখানে আরেকটা কথা লেখা আছে, দেখো। আহ, এখানে আরেকটা কথা লেখা আছে, আহ, এই দ্য মিনিমাম ভ্যালু অফ এসএ should not be less than 0.044 SDS into I। এটা কিন্তু আই ওয়ান না, SDS ইন্টু আই। 0.044 SDS ইন্টু আই। 0.044 লেখা হইলে SDS এর ভ্যালুটা হচ্ছে, একটা টেবিল থাকে, ওই টেবিল থেকে নিতে হয়। এটা আমি পরে দেখাচ্ছি তোমাদের, মনে করাই দিবা আমাকে, আমি কিছুক্ষণ পরে দেখাবো এই টেবিলটা। টেবিলটা এখানে অ্যাটাচমেন্ট হিসেবে নাই, তোমাদের পরীক্ষায় ছিল। তো অতএব এই এসডিসির এই ভ্যালুটা ওখান থেকে নিচ্ছে, আর আই এর ভ্যালু হচ্ছে 1। এটা করলে এই দুইটা দেখবা অলওয়েজ কাছাকাছি আসে, অলমোস্ট কাছাকাছি আসবে। দেখো আমাদের কাছাকাছি আসছে। অতএব এটা থেকে যেহেতু বড়, অলরেডি এটা থেকেও বড় হবে আর কি। সেই জিনিসটাই করে দেখানো, যেহেতু এখানে লেখা আছে, করে দেখানো হয়েছে, অন্য কোনো কিছু নেই। ওকে, ক্লিয়ার এতদূর? জি স্যার। পাশের দুইটা হচ্ছে কন্ডিশন, এই দুইটা কন্ডিশন থেকে ওই ভ্যালুটা বড় হইতে হবে, এস এর ভ্যালুটা বড় হয়েছে আমাদের। আমরা প্রায় শেষের দিকে, এই ভি বের করতে পারলেই আমাদের কাজ কিন্তু প্রায় শেষ। এই ভি শেষ বের করা মানে এতদূর পর্যন্ত আমরা করছি, বেশ শেয়ারের দিকে যাচ্ছি আমরা। তাহলে এই এস এ বের করে ফেলছি, এস এর সাথে একটা ফ্যাক্টর গুণ দিলেই কিন্তু আমরা বেশ শেয়ার পেয়ে যাচ্ছি। এই ফ্যাক্টরটাকে বলা হয় ডাব্লিউ। এটা হচ্ছে সিজমিক, টোটাল সিজমিক লোড আর কি, টোটাল সিজমিক লোড। তো সিসমিক লোডের ব্যাপারে এই জায়গায় আমি একটু চেঞ্জ দিছিলাম গতবারের পরীক্ষায়। স্টুডেন্ট অনেকে ভুল করছে, অনেকে মানে সবাই ভুল করছে সেটা বলবো না। তো এই জায়গায় একটু খেয়াল রাখো আর কি, আমি বলে রাখতেছি আমাদের কি কি ধরনের চেঞ্জ আসতে পারে পরীক্ষায়। আহ সেটা হচ্ছে পেজ নাম্বার কততে, 631 না? হ্যাঁ, 631। হ্যাঁ, 631 তো আছেই অলরেডি। এই সিজমিক ওয়েট যেটা, সিজমিক ওয়েট এইটাই। তাহলে এখানে বলা হয়েছে কি দেখো, যে এই ডাব্লিউ এর ভ্যালুটাকে বলা হচ্ছে টোটাল ডেট লোড অফ দ্য বিল্ডিং অফ এ স্ট্রাকচার অর ইনক্লুডিং দ্য পার্টিশন ওয়াল অর অ্যাপ্লিকেবল পোর্শন অফ আদার ইম্পোজড লোড লিস্টেড বিলো। তাহলে এই ডাব্লিউ এর ভিতরে কি কি থাকবে, ডেট লোডটাও থাকবে, পার্টিশন ওয়াল সহ থাকবে, এবং আদার কিছু ইম্পোজড লোডও থাকবে, যেগুলো নিচে লিস্ট করা হয়েছে। এতে কি বলা হয়েছে দেখি, ফর লাইভ লোড আপ টু অ্যান্ড ইনক্লুডিং 3 kN/m²। তাহলে লাইভ লোডের ভ্যালু যদি 0 থেকে 3 kN/m² হয়, অথবা 3 kN/m² সমান হয়, ইনক্লুডিংও বলছে কিন্তু, মানে 3ও এটার ভিতরে ইনক্লুডেড, তার মানে হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু। তাহলে লেস দেন অর ইকুয়াল টু যদি এই ভ্যালুটা হয়, তাহলে তোমাকে লাইভ লোডের 25% লোডটা নিতে হবে। তাহলে লাইভ লোড যেটা হবে, সেটার 25% লোডও ডেট লোডের সাথে যুক্ত হবে। এটাই হবে তোমার ডাব্লিউ এর ভ্যালুটা, ঠিক আছে? আর যদি লাইভ লোডের ভ্যালু 3 kN/m² এর অ্যাবাভ হয়, মানে লাইভ লোড যদি 3 kN/m² এর চেয়ে বেশি হয়, তাহলে হয়ে যাচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু, ডেট লোড তো থাকবেই, লাইভ লোডের কত দূর অংশ আসবে বলছে, কত দূর অংশ? 50% আসবে। 50। তাহলে এটা হয়ে যাবে তোমার টোটাল সিসমিক লোডটা। তাহলে লাইভ লোডের ভ্যালুটা কত দিয়ে আছে সেটার উপর ডিপেন্ড করে আসবে কি 25% নাকি 50%, এই জিনিসটা ডিপেন্ড করে। আর যদি কোনো পার্মানেন্ট ইকুইপমেন্ট থাকে, পার্মানেন্ট কোনো অ্যাপারেটাস বা যেটা লাইভ লোড না, তাহলে সেটা কিন্তু 100% হিসেবে আসবে, ও সেটা ডেট লোড হিসেবে টোটালি চলে আসবে আর কি। ডেট লোডে কিন্তু কোনো ফ্যাক্টর নেই, সবগুলোই আসবে ডেট লোড হিসেবে। যেমন পার্টিশন ওয়াল, ডেট লোড, পার্টিশন ওয়াল থাকলে এটা কিন্তু 100%ই আসবে। তো আমাদের কোয়েশ্চেনে কিন্তু পার্টিশন ওয়াল আলাদাভাবে দেওয়া নাই, কিন্তু বিগত বছরের কোয়েশ্চেনে দেখবে কি পার্টিশন ওয়াল আলাদাভাবে দেওয়া আছে, মানে ডেট লোড দেওয়া আছে, আবার পার্টিশন ওয়ালও দেওয়া আছে, আবার লাইভ লোড দেওয়া আছে। তাহলে ডেট লোডের ভিতরে আসলে ডেট লোডটা তো আসবেই, সেটার সাথে পার্টিশন ওয়ালেরটাও যোগ হবে,
তারপরে লাইভ লোডটা কত দেওয়া আছে সেটার উপর ডিপেন্ড করে তুমি কি 25% নিবা নাকি 50% নিবা, সেটা ডিপেন্ড করবে। আমাদের লাইভ লোডটা কত ছিল? আমাদের লাইভ লোড ছিল 3 kN/m², আর ডেড লোড ছিল হচ্ছে 9 kN/m²। তাহলে ডেড লোডটা পুরোটা আসছে, আমাদের অন্য কোনো পার্টিশন ওয়াল বা এগুলো গিভেন ছিল না, সেজন্য শুধু 9-এই আসছে। আর যেহেতু এটা 3 kN/m², তাহলে এই কন্ডিশনে পড়ছে, এই কন্ডিশনে পড়া মানে 25% লোড নিচ্ছে, তার মানে 0.25 × 3। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। জি স্যার। যদি এখানে 4 হইতো লাইভ লোডটা, তাহলে কোন জায়গায় চেঞ্জ হইতো? 0.5 into 4. তখন 0.5 হয়ে যাইতো এটা, তখন এই কন্ডিশনে পড়ে যাইতো কিন্তু, মানে সেকেন্ড কন্ডিশনে পড়ে যেত। 3 kN/m² বেশি হইলে তখন 50% অফ দ্য লাইভ লোড কাউন্ট করতে হবে। আচ্ছা, গেল। এরপরের জিনিসগুলো মোটামুটি ইজি। দেখি, সিজমিক লোড অন ইচ স্টোরি, এটা হচ্ছে পার মিটার স্কোয়ারে কত লোড। তাহলে প্রতি মিটার স্কোয়ারে আমাদের লোড আসতেছে 9.75 kN প্রতি মিটার স্কোয়ারে। বাট আমাদের বিল্ডিং এর তো একটা প্ল্যান আছে, প্ল্যানটা ছিল রেক্টেঙ্গুলার 60/30 মনে হয়, নাকি 60/40 ছিল, ভুলে গেছি অবশ্য। কত ছিল? 60/30 এই ছিল, অথবা 30/60 এই ছিল। তাহলে এটা ছিল পার মিটার স্কোয়ারের লোড। তাহলে আমাদের একটা স্টোরির এরিয়া কত, এটা গুণ দিলে হয়ে যাচ্ছে। তাহলে সেই এরিয়াতে টোটাল কত লোড, সেটা মিটার স্কোয়ার দিয়ে গুণ দিলে টোটাল লোডে পেয়ে যাব। ঠিক আছে, বুঝছো কিনা দেখো, এরিয়া দিয়ে গুণ দিয়ে দিছে খালি। টোটাল সিসমিক লোড অন ইচ স্টোরি, প্রতিটা স্টোরিতে। তাহলে এই ধরনের কয়টা লোড আছে? এটাতে একটা ফ্লোরে স্যার 15টা স্যার। 15টা। তাহলে এটাকে 15 দিয়ে গুণ করলেই তুমি টোটাল লোডটা পেয়ে যাবে। এবং আমাদের ক্ষেত্রে স্মল w1 হচ্ছে, স্মল ডাব্লিউ দিয়ে এক্সপ্রেস করা হয়েছে হচ্ছে প্রতিটা স্টোরি বোঝানোর জন্য। এটা ফার্স্ট স্টোরিতে লোড, এটা সেকেন্ড স্টোরি, এটা থার্ড স্টোরি, এভাবে করতে করতে 15 স্টোরি পর্যন্ত সবগুলোর ভ্যালু এইটা। তাহলে তুমি এই w1 থেকে w15 পর্যন্ত যোগও করতে পারো, অথবা একটাকে 15 দিয়ে গুণও করে দিতে পারো। কিন্তু রিয়েল লাইফে কি তোমার মনে হয় প্রতিটা স্টোরিতে ডেড লোডের পরিমাণ সেম থাকে? নো স্যার। স্যার তখন কিভাবে করবা বলো, মনে করো তখন কি একটা বের করে 15 দিয়ে গুণ করে দিলে হবে? না স্যার, তখন স্যার 15টা আলাদা আলাদা ভাবে যোগ করতে হবে তাই। 15টা আলাদা আলাদা ভাবে বের করে যোগ করতে হবে, পার্থক্য শুধু ওই জায়গায়। তোমাদের অঙ্কটা আরো সিম্পলিফাই করা হয়েছে, সেম ধরা হয়েছে, রিয়েল লাইফে কিন্তু ডিফারেন্ট থাকে। তাহলে এই জায়গায় ওই চেঞ্জটা রিয়েল লাইফে গিয়ে তোমাদের করতে হবে। বুঝলে করতে পারবা, কিন্তু বোঝাটা ইম্পর্টেন্ট হবে। কিন্তু তোমরা যদি মুখস্থ করে যাও তাহলে দেখবা যে একটা বের করে 15 দিয়ে গুণ করে দিচ্ছে। অনেকে দেখবা, অনেকের ডিজাইন তোমাদের চেক করতে দিবে রিয়েল লাইফে গেলে। যখনই তোমরা প্রফেশনাল লাইফে ঢুকবা, বলবে যে তোমার আগে যে চাকরিতে ছিল সেই কাজটা করে গেছে, এখন তুমি একটু চেক করে দাও। কারণ ফাইনাল সিগনেচার কিন্তু তোমার হাত দিয়েই যাবে, কারণ তুমি এখন ওই পোস্টে আছো। অতএব সে ভুল করে গেছিল, সে কারণে তুমি সাইন দিয়ে দিছো, এটা কিন্তু বলতে পারবে না তুমি। এই জন্য অন্য অন্যজন কাজ করে গেছে, অন্যজনের কাজে ভুল থাকলে তোমার এটা অ্যাকুরেট করে, তোমাকে কারেকশন করে, তোমাকে সিগনেচার দিতে হবে। এবং তুমি যদি এগুলো ধরতে পারো ক্রিটিক্যাল ইস্যু, তখন দেখবে যে অফিসে তোমার ডিমান্ড বাড়বে। এগুলো ধরতে পারাটা ইম্পর্টেন্ট আর কি, খুবই। কিছু কিছু ক্রিটিক্যাল ইস্যু, তখন দেখবা আহ তোমাকে ভ্যালু দিবে আর কি, তোমার কথাকেও গুরুত্ব দিবে। নাহলে দেখবে যে অফিসে তুমি কোনো ইয়াই পাবা না আর কি, ভ্যালুই পাবা না। আচ্ছা, যাক। আহ, তাহলে এই ডাব্লিউ এর ভ্যালু পেয়ে গেলাম। আর বেস শিয়ার হচ্ছে ওই যেটা স্পেকট্রাল এক্সিলারেশন, সেটার সঙ্গে আমার ডাব্লিউ দিয়ে গুণ দিলেই হয়ে যাচ্ছে। ডাব্লিউ মানে কিন্তু সিসমিক লোড আর কি, টোটাল। সেখানে ডেড লোডও আছে, লাইভ লোডও আছে। লাইভ লোড পুরোটা নাই, কিছু দূর পোর্শন আছে, অনেক সময় 25% আসে, অনেক সময় 50% আসে। তাহলে সেই হিসেবে গুণ দিলাম, টোটাল বেস শেয়ারটা পেয়ে গেলাম। এবার এই বেস শেয়ারটাকে প্রতিটা স্টোরিতে আমাকে ভাগ করতে হবে। এই কাজ হচ্ছে এত দূরে, এই লাস্ট স্টেপে যাচ্ছি আমরা, 9 নম্বর স্টেপে। 9 নম্বর স্টেপ হচ্ছে লাস্ট স্টেপ। এবং এই 8 নম্বর স্টেপের এই ফর্মুলাটা কোথায় পেলাম, সেটাও পেজ নাম্বার 629 আছে।
এখানে কিন্তু নিচ থেকে কোনো কিছু করা হয় না। 629 পেজ মানে হচ্ছে আগের পেজ। এই ভি ইজ ইকুয়াল টু এস আই ইন্টু ডাব্লিউ। এস এটা হচ্ছে ল্যাটারাল সিসমিক ফোর্স কোফিসিয়েন্টও বলতে পারো, অথবা ডিজাইন স্পেকট্রাল এক্সিলারেশনও বলতে পারো। এখানে দুইটাই বলা হয়েছে। এখানে কিন্তু একটা নাম দিয়ে, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম দিয়ে দিছে, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি দুইটা নামে একসাথে লিখে রাখছি। একই জিনিস দুইটাই, ঠিক আছে। এই ডিজাইন বেস শেয়ারটা বের হয়ে যাবে। তাহলে এই বেস শেয়ার আমাদের বের হয়ে গেছে। এবার বেস শেয়ার বের হওয়ার পরে এই একটা ফর্মুলা, এটা বুঝলেই কাজ শেষ আমাদের। আর 5 মিনিটের মতো লাগবে আমাদের। এটা পেজ নাম্বার কততে? 632, 2 পেজ পরে এই ফর্মুলা। এই ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ ফোর্স। ল্যাটারাল ফোর্স মানে হচ্ছে শিয়ার ফোর্স। আমাদের জন্য ল্যাটারাল ফোর্স মানে কিন্তু শিয়ার ফোর্স বিল্ডিং এর জন্য। ল্যাটারাল মানে কোত্থেকে আসে? আর্থকোয়েক বা উইন্ড থেকে আসে না? সেটাই তো শিয়ার ফোর্স, বিল্ডিং এর হাইটের সাপেক্ষে, হাইটের সাথে পারপেন্ডিকুলার আর কি। তাহলে সেই হিসেবে এই ফর্মুলাটা একটু বোঝার ট্রাই করি। এখানে কোনো না কোনো এক জায়গায় ভুল আছে কিনা। হ্যাঁ, এখানে এক জায়গায় ভুল আছে। তোমাদের সামনে যদি ম্যাটেরিয়াল থাকে তোমরা কারেকশন করে নিও, অথবা তোমাদের ম্যাটেরিয়ালে ঠিক আছে কিনা চেক করতে পারো। এটা কিন্তু এন হবে না, এটা হবে আই। এটাও এন হবে না, এটা হবে আই। এইখানেই দেখতে পারো। তোমাদের সামনে ম্যাটেরিয়াল থাকলে এখন একটু ঠিক করে নাও, অথবা একটু মাথায় রাখো, এটা ঠিক করে নিও আর কি। এখানে এন এর পরিবর্তে আই হবে, যেমন এখানে আই লেখা হয়েছে, এই আইটাই হবে আর কি ওখানে। আচ্ছা, এই ফর্মুলাতে কোনটা কি জিনিস একটু বোঝার ট্রাই করি আমরা। এখানে এফ এক্স দিয়ে বোঝানো হয়েছে পার্ট অফ বেস শিয়ার, বেস শিয়ারের কিছু দূর পার্ট, শিয়ার ফোর্স ইনক্লুডেড এট লেভেল এক্স। তার মানে কি বুঝাইছে বলে মনে করতেছো তোমরা? তারপর আমি বুঝাচ্ছি তোমাদের। তোমাদের কি মনে হচ্ছে? এই জায়গাটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এই জায়গাটা। এই জায়গাটাতে আমি দেখলাম কি 80 থেকে 90% স্টুডেন্ট ভুল করতেছে এই জায়গায়। এই কোনটার মিনিং কি বুঝে না, সেই কারণে তারা ইনপুট বসাইতে ভুল করতেছে। সে কারণে তোমাদের দিক থেকেও আমি একটা আউটপুট চাচ্ছি, যাতে তোমাদের কনসেন্ট্রেশনটা থাকে। একটু শেয়ার করবা কেউ? কি বুঝতেছো এই লাইনটা দ্বারা? যেটা বুঝতেছো আর কি, আমি কারেক্ট করে দিচ্ছি আবার ভুল হয়নি। নির্দিষ্ট একটা তালা আমার কি পরিমাণ বেশ শেয়ার ডিস্ট্রিবিউটেড হচ্ছে? আহ আমি যদি আর একটু ইয়ে করে বলি, তোমাদের লেভেল কয়টা তোমাদের বিল্ডিং এ? 15টা। 15টা। তাহলে এক্স এর ভ্যালু হবে 1 থেকে 15 পর্যন্ত। এইভাবে করতে করতে 15 পর্যন্ত। তাহলে এখানে এফ এর ভ্যালু কয়টা হবে একইভাবে? কোনোটায়? 15টাই। তাহলে F1 মানে কি বোঝাচ্ছে? ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোরে কি পরিমাণ ফোর্স শেয়ার ফোর্স যাচ্ছে? হচ্ছে কি পরিমাণ ফোর্স যাচ্ছে? কোত্থেকে যাচ্ছে? বেস শিয়ার থেকে শেয়ার থেকে। যাচ্ছে। বেস শিয়ার থেকে কত দূর অংশ ফার্স্ট ফ্লোরে যাচ্ছে। আর F2 মানে বেস শিয়ার থেকে কত দূর অংশ সেকেন্ড ফ্লোরে যাচ্ছে। F3 মানে হচ্ছে বেস শিয়ার থেকে কত দূর অংশ থার্ড ফ্লোরে যাচ্ছে। ওকে, তাহলে এফ এক্স জিনিসটা আমাদের ক্লিয়ার হইলো। এক্স এর ভ্যালু 1 থেকে 15 পর্যন্ত যে কোনো কিছু হইতে পারে। তাহলে আহ এখানে এফ এক্সটা ক্লিয়ার হইলো, তাহলে ডাব্লিউ অফ এক্সটা কি? ডাব্লিউ অফ এক্স হচ্ছে, আমরা বের করছিলাম কিছুক্ষণ আগে, মনে আছে কিনা জানি না, এই স্মল ডাব্লিউ বের করছিলাম। এই স্মল ডাব্লিউ, W1, W2, W3। তাহলে আমরা যদি F1 বের করতে চাই, তাহলে আমাদের নিতে হবে স্মল W1। যদি F2 বের করতে চাই, তাহলে নিতে হবে স্মল W2। যদি F3 বের করতে চাই, তাহলে স্মল W3। যদিও আমাদের ক্ষেত্রে W1, W2, W3, W15 পর্যন্ত সবগুলোই সেম, কিন্তু রিয়েল লাইফে যদি ডিফারেন্ট হয়, তাহলে F1 বের করার সময় W1টা নিতে হবে, F2 বের করার সময় W2টা নিতে হবে, F3 বের করার সময় W3টা নিতে হবে। বুঝতে পারছো কিনা দেখো। এইভাবে করে F15 বের করার সময় W15 নিতে হবে। যদিও আমাদের ক্ষেত্রে এগুলো চিন্তা করার দরকার নেই, কারণ আমাদের জন্য সবগুলো স্মল ডাব্লিউ এর ভ্যালু সেম। প্রতিটা স্টোরিতে আমাদের 17,550 কিলো নিউটন এই লোড আসতেছে। ঠিক আছে। স্যার, আচ্ছা, এরপর আসো এইচ এক্স জিনিসটা কি? হোয়াট ডু ইউ মিন বাই এইচ এক্স?
যদি F1 নিই তাহলে W1ও ক্লিয়ার হইলো আমাদের, H1 হবে তখন। H1 মানে কত? মানে আমার বেস লেভেল থেকে একতলার যে ডিস্টেন্সটা হাইট, ওইটা, হাইট কত? H1 হাইটটা, কত মনে 3 আছে? মিটার। স্টোরি 3 হাইট মিটার। যেটা ছিল ওইটা। হ্যাঁ হ্যাঁ, 3 মিটার আর কি, হ্যাঁ 3 মিটার এই গিভেন ছিল, প্রতিটা স্টোনের হাইট 3 মিটার। আর যদি F2 নিই তাহলে এটা 6, W2, H2 হবে 6। আর যদি F3 নাও তাহলে হবে 9, 9, F4 হইলে 12। 12। এইভাবে করা হবে। তাহলে এই ভ্যালুটাও আমরা বুঝলাম, এইচ এর ভ্যালুটা। এরপর আসছে আস্তে আস্তে কে এর ভ্যালুটা। কে এর ভ্যালুটা কি দেখো, কে হচ্ছে একটা ফ্যাক্টর টাইপের। সেটা ডিপেন্ড করে কিসের কিসের উপরে? সেটা ডিপেন্ড করে টাইম পিরিয়ডের উপরে, স্ট্রাকচারাল পিরিয়ডের উপরে। স্ট্রাকচারাল পিরিয়ড মানে ক্যাপিটাল টি, যেটা আমরা বের করছিলাম, আমাদের আসছিল 1.433। তো বলা হয়েছে কি, যদি 0.5 সেকেন্ডের কম বা সমান হয় তাহলে কে এর ভ্যালু 1 নিতে হবে। আর যদি 2.5 সেকেন্ডের বড় বা সমান হয় তাহলে 0.2 নিতে হবে। সরি, শুধু 2 নিতে হবে, পয়েন্ট না, 2 নিতে হবে। আর যদি মাঝামাঝি পড়ে, মানে 0.5 থেকে টি এর ভ্যালু যদি 2.5 এর ভিতরে কোন এক জায়গায় পড়ে, তাহলে তোমাকে ইন্টারপোলেশন করতে হবে 1 আর 2 এর ভিতরে। আহ আদার কোনো ভ্যালু আসবে আর কি, তখন এই লিনিয়ার ইন্টারপোলেশন করতে হবে। ইন্টারপোলেশন কিভাবে করে জানো? জি স্যার। ইন্টারপোলেশন করতে পারবা। আমি এখানে ইন্টারপোলেশন না, ইন্টারপোলেশন করেই, হ্যাঁ ইন্টারপোলেশন করেই একটা ইকুয়েশন বের করছি, সেই ইকুয়েশনে সরাসরি বসাই দিলেও কিন্তু চলে আসবে। এটা কিন্তু ইন্টারপোলেট করেই ইকুয়েশনটা বের কর। ইন্টারপোলেশন কিভাবে করছি আমি যদি তোমাদের একটু বুঝাই, তাহলে আমাদের কত আর জন্য ভ্যালু কত? 0.5 সেকেন্ড বা তার চেয়ে কম হইলে 1, 1, 2.5 সেকেন্ড বা তার চেয়ে বেশি হইলে 2। তাহলে আমাদের আসতেছে কত? এক্স এর ভ্যালু যদি 0.5 হয়, ওয়াই এর ভ্যালু কত? ওয়াই মানে কে 1, এর ভ্যালু 1। x আর মাইনাস x1, ওই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইটা দিয়ে বের করছি আসলে। আমি করে দেখাই তোমাদের। আর যদি 2.5 সেকেন্ড হয় তাহলে ভ্যালু কত? 2 স্যার। 2। হ্যাঁ, তাহলে এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করলেই এটা হবে কে এর ভ্যালু, আর এটা হবে তোমার টি এর ভ্যালু আর কি। এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ করলেই তুমি এটা পেয়ে যাবে, এই ইকুয়েশন। তাহলে 0.5 সেকেন্ড বা তার চেয়ে কম হইলে কে এর ভ্যালু হচ্ছে 1, 2.5 সেকেন্ড বা তার চেয়ে বেশি হইলে 2। আর এর মাঝামাঝি পড়লে তোমাকে এই ইকুয়েশনটা ইউজ করতে হবে। আমাদের টি এর ভ্যালু ছিল 1.433, এটা কিন্তু এর ভিতরেই পড়ছে। তার মানে আমাদের এই ইকুয়েশনটা ইউজ করে আমি বের করলাম কে এর ভ্যালুটা। কে হচ্ছে একটা ফ্যাক্টর, আর এন হচ্ছে নাম্বার অফ দ্য স্টোরি। যদি 15 হয়, এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু স্যার 15। 15। আর এক্স এর ভ্যালু, এক্স এর ভ্যালু, এক্স আর এন এর মধ্যে পার্থক্য কি? স্যার এক্সট্রা কি ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল ফ্লোরের এক্স জন্য? এর ভ্যালু 1ও হইতে পারে, 2ও হইতে পারে, 3ও হইতে পারে, এভাবে করতে করতে 15 পর্যন্ত যে কোনো কিছু হইতে পারে। পূর্ণ সংখ্যা কিন্তু 1.5 হইতে পারে না। এক্স এর ভ্যালু 1 থেকে 15 পর্যন্ত যে কোনো কিছুই হইতে পারে। আর এন এর ভ্যালু কিন্তু এক্স এর ম্যাক্সিমাম ভ্যালুটাই, মানে 15 শুধু। বুঝতে পারছি? দুটার মধ্যে সামান্য একটু পার্থক্য আছে, সেটাই একটু আলাদা করলাম। এরপরে বটম পার্টটা আসে, সামেশন অফ আই ইজ ইকুয়াল টু 1 to n। তাহলে আই ইজ ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত করতে হবে। তাহলে যদি আই এর ভ্যালু 1 হয় তাহলে কি হবে? W1 × H1 টু দি পাওয়ার k। আই এর ভ্যালু যদি 2 হয় তাহলে W2 × H2 টু দি পাওয়ার k। তারপরে যদি আই এর ভ্যালু 3 হয়, W3 × H3 টু দি পাওয়ার k। এভাবে করতে করতে n পর্যন্ত যাইতে হবে। তার মানে এভাবে করতে করতে কত পর্যন্ত যাবে? 15। 15 পর্যন্ত যাবে। এই সেটাই কিন্তু লেখা হয়েছে দেখ, এন এর ভ্যালু কিন্তু 15 পর্যন্ত এখানে। W1 × H1 টু দি পাওয়ার k, W2 ইন্টু H2 টু দি পাওয়ার k, এইভাবে করতে করতে 15 পর্যন্ত গেছে। আর উপরেরটা হচ্ছে তুমি যেটার জন্য বের করতে চাচ্ছ শুধু সেটা। এক্স এর ভ্যালু যদি 1 হয় তাহলে এখানে হবে শুধু 1 আর H1। এক্স এর ভ্যালু যদি 2 হয় তাহলে এটা হবে W2 × H2, এরকম আর কি। আচ্ছা, তাহলে এই জায়গায় কিন্তু একটু কারেকশন ছিল, কারেকশনটা করে নিও ফর্মুলাতে। এটা আই হবে এই পজিশনে, এটা আই হবে, এটা ঠিক করে নিও। এন গুলার তারপর বদলে আর
হ্যাঁ হ্যাঁ, n গুলোর এই দুইটা n এর পরিবর্তে আই হবে। আচ্ছা, সেই হিসেবে এই ফর্মুলাটা আসলো। আহ এখানে ভিটা প্রথমে ছিল, এখানে ভিটা লাস্টে গুণ দেওয়া হয়েছে আর কি, একই কথা, অন্য কোনো কিছুই না। এখন দেখো, আমি যদি F1 করি তাহলে এখানে W1 বসবে, F2 করলে W2 বসবে, F3 করলে W3 বসবে, F4 করলে W4 বসবে, এভাবে করতে F15 করলেও W15 বসবে। তা আমাদের W1 থেকে W15 কোনোটার ভ্যালু কি চেঞ্জ আছে? না না। স্যার। তাহলে আমরা সেম ভ্যালু, যেহেতু সব ইকুয়েশনেই এই ভ্যালুটাই আসবে না F1 বের স্যার করার কমন জন্য। নিতে পারি। হ্যাঁ, এটা আস্তে আস্তে, আর W1 W2 এভাবে করতে করতে WN এর ভ্যালু সেম, তাহলে এখান থেকেও এটা কমন নিয়ে নিতে পারি, এটা কমন নিয়ে নেওয়া হয়েছে। তাহলে এই কমন আর কি, কমন কেটে গেলে উপরে থাকতেছে HX⁴ আর নিচে থাকতেছে H1⁴ প্লাস H2⁴ এভাবে করতে করতে HN⁴ ইন্টু V পর্যন্ত। এখন H1 এর ভ্যালু হচ্ছে 3, H2 এর ভ্যালু হচ্ছে 6, H3 এর ভ্যালু হবে 9, এভাবে করতে করতে HN এর ভ্যালু হবে 45, মানে 3 × 15 আর কি। তাহলে এতদূর কমপ্লিট। এখন ভি এর ভ্যালুটা আমি জানি, বসাই দিছি। এখন আসো, এখানে ইম্পর্টেন্ট ঝামেলাটা হয় এখানে এসে। এখান থেকে যদি আমি 3 কমন নিই, এখান থেকে 3 কমন নেওয়া যায় নাকি থ্রি টু জি দি স্যার। পাওয়ার কমন নেওয়া যায়? এখান থেকে অনেকে বলে যে 3 টু দি পাওয়ার কমন নিলে 1 + 2 এভাবে করতে করতে 15 পর্যন্ত হবে, এটা কিন্তু অ্যাকুরেট না। এখানে 3 টু দি পাওয়ার কমন নিলে থাকবে 1 টু দি পাওয়ার 1 টু দি পাওয়ার কে তো থাকতেছে। 15 টু দি পাওয়ার এরকম জি হবে, স্যার। কিন্তু অনেকে ভিতরের এই ক্যাটা বাদ দিয়ে দেয়। ক্যাটা বাদ দিয়ে দেওয়ার কারণে ক্যার ভ্যালু হচ্ছে 1.4665 আমাদের অঙ্কের জন্য। তাহলে 2 টু দি পাওয়ার 1 যে কথা, 2 টু দি পাওয়ার 1.4665 কি একই কথা? এই ক্যালকুলেশনে ভুল করে ফেললো অনেকে করার সময়। কারণ এখানে কমন নেওয়ার সময় তোমাকে চিন্তা করতে হবে 3 টু দি পাওয়ার মানে হচ্ছে 3 × 1 টু দি পাওয়ার তো এখান থেকে 3 টু দি পাওয়ার কমন নিলে 1 টু দি পাওয়ার থাকে। এই ক্যাটা কিন্তু বোধ আর কি, তাহলে সেটাই করা হয়েছে এখানে। এরপরে আহ এটা এটা তো আসলে ফিক্সড ভ্যালু, ক্যার ভ্যালু যেহেতু জানো, এটার একটা ফিক্সড ভ্যালু আসবে, ক্যালকুলেটরে করবা। ক্যালকুলেটর করে এই ভ্যালু বসায় দেওয়া হয়েছে, এবং ভি এর ভ্যালু জানো, তাহলে ভি এর ভ্যালু ফিক্সড ভ্যালু, এটার ভ্যালু ফিক্সড ভ্যালু, ভাগ করে এইটা পাওয়া গেল। HX রয়ে গেছে, HX⁴ লেখা হয়েছে। এখন যদি তুমি FX এর জায়গায় F1 করো, তাহলে HX এর জায়গায় কত বসাবো? কি পারফরমেন্স? কত বসাবো? 3। 3, হ্যাঁ 3। আর F2 যদি করো HX এর জায়গায় 6 বসাবা। 6 স্যার। এভাবে এভাবে করতে করতে F15 পর্যন্ত বের করবো। এটাই কাজ, এটাই এখানে টেবিলে করে দেওয়া আছে। এই ফর্মুলাটাই আসছিল আমাদের। এখানে HX এর ভ্যালু বিভিন্নটা বসাই এই ভ্যালুগুলো বের করছি। তাহলে এখান থেকে F15 পর্যন্ত পেয়ে গেলাম, F1 থেকে F15 পর্যন্ত। এগুলো সবগুলো যোগ করলে কার সমান আসবে? স্যার এগুলো ভি সব এর সমান আসবে। ভি এর সমান আসবে। এই ভি যেটা পাইছিলাম 84 92.96, এটা সমান আসবে আর কি। এগুলো সবগুলো যোগ করবে, এবং এগুলো কিন্তু ইউনিট সহ লিখে দিবে, এটা কিলো নিউটনে, এটা মিটার। এবং তোমাদের দেখে কি মনে হচ্ছে, এটা কি একটা স্ট্রেট লাইন ফলো করবে এ ধরনের? জি স্যার। অনেকে কি করে, এই স্ট্রেট লাইনটা যোগ করে দেয়। এটা কিন্তু স্ট্রেট লাইন হয় না। এটা কি হয়, এটা যদি এক্স্যাক্টলি বলি, এটা এরকম কার্ভ হয়। তুমি বাইকে দেখবে এই ভ্যালুগুলো যদি তুমি ড্র করো কোনো গ্রাফে, তাহলে দেখবে যে ভ্যালুটা এরকম আসতেছে, এরকম কার্ভ হয়। ডিগ্রি আছে। এটা কার্ভ হয় আর কি, সাধারণত এটা প্যারাবোলিক শেপ, আর সবচেয়ে উপরে ম্যাক্সিমাম ভ্যালু আসে। স্যার আমাদেরকে ফিগারটা মানে এঁকে দেখাইতে হবে? না, এটা লাগবে না। কিন্তু অনেকে, আমি যেহেতু এঁকে দিছি, অনেকে কি করে, যা ম্যাটেরিয়াল আঁকা আছে তা তো খুব মুখস্থ করে যায়, বা মনে করে যে যেহেতু ম্যাটেরিয়াল আঁকা আছে পরীক্ষায় আঁকতে হবে, তার মানে অনেকে এঁকে দিয়ে আসে। এঁকে দিয়ে আসতে গিয়ে আবার যখন এই স্ট্রেট লাইনটা টেনে দেয়, তখন এটা অলরেডি ভুল করে ফেলছে। তো এটার কারণে আমাকে 0.5 কেটে নিতে হয়। এটা না আঁকলেও হবে আর কি। ঠিক আছে, এটা আমি আপনার বোঝানোর জন্য আঁকলাম যে যত উপরের দিকে যাইতে থাকে ভ্যালু কিন্তু বাড়তে থাকে। ঠিক আছে।
এই এত দূরে। কোনো কনফিউশন থাকলে বলতে পারো। আমাদের কোয়েশ্চেনে চাইছিল ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন, এখানে দেখো হরাইজন্টাল ডিস্ট্রিবিউশনে কিন্তু আছে এরপর, কিন্তু হরাইজন্টাল ডিস্ট্রিবিউশন যেহেতু আমি আলোচনা করতেছি না, তোমাদের পড়ার দরকার নাই আর কি, আমরা ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন পর্যন্তই দেখো। কোনো কোয়েশ্চেন থাকলে বলো। নো স্যার। তোমাদের কাছে তো বিএনবিসি কোডটা আছে নাকি নাই? স্যার আছে। নেটে সার্চ দিলেই পাবো এটা, মানে ওপেন। ওকে, এত দূরেই আর কি। তো এত দূরেই হচ্ছে আমার দিক থেকে সিলেবাস। তো তোমরা যদি বলো, আমার সিলেবাস শেষ আর কি আমার পার্টের। এখন তোমরা যদি চাও তাহলে আহ তোমরা এখন রেকর্ডিং বন্ধ করতে পারো আর কি।